আচ্ছা, তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের স্টেটমেন্টটা কি? আচ্ছা, প্রথমত হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের অরিজিনটা কোথা থেকে? মানে অরিজিনটা কিন্তু বেসিক্যালি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে, যেটা আগের দিন পড়ে এসেছি সেইটা। আচ্ছা, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির সময় অনেকটাই প্রায় বলে ফেলেছিলাম, কিন্তু সেটা আরেকটু ভালো করে আজকে বলতে হবে। তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যেটা বলছে যে লাইট মানে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটার অলরেডি দেখা গেছিল যে একটা ওয়েভ ক্যারেক্টার আছে, তার সাথে সাথে একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, যেটা তার আগের দুটো ক্লাসে ফটো ইলেকট্রিক এফেক্ট, কোয়ান্টাম এফেক্ট, এগুলোতে দেখেছিলাম যে লাইটেরও একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, যেটা নাকি ফোটন আর কি। তো সেইটা দেখা হয়েছিল। এবার তারপরে তখনই ওই পার্টিকেল ডুয়ালিটির কনসেপ্টটা আসে যে লাইট যে কিনা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার যদি একটা পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে ইলেকট্রন যে একটা পার্টিকেল, তাহলে তার কেন ওয়েভ ক্যারেক্টার নেই? তারও ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে। তো সেখান থেকেই কথা বলা হয়েছিল যে হ্যাঁ, না, হ্যাঁ, মানে একটা মুভিং পার্টিকেল, তারও একটা ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে, এবং সেই ওয়েভটা কেমন হবে, কি ব্যাপার, কেন ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে, তার বিভিন্ন লজিক টজিক এসব দেওয়া হয়েছিল। তো আজকেও সেরকমই একটা ব্যাপার আর কি। তাহলে আজকেও যদি আমরা মানে এরকম ভাবে দুদিক থেকে দেখি যে ওয়েভ কোয়ালিটি মানে কি, মানে একটা লাইটের যেটা ওয়েভ, তার একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, আর একটা পার্টিকেল যে নাকি পার্টিকেল, তার একটা ওয়েভ ক্যারেক্টার আছে। তাহলে যদি দুদিক থেকেই দেখি, মানে একটা হচ্ছে পার্টিকেল অ্যাসপেক্ট অফ লাইট, আর একটা হচ্ছে কি ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেল, এই দুদিক থেকেই যদি আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো যে আলটিমেট একটা স্টেটমেন্টে পৌঁছাবো, যেখান থেকে দেখা যাবে যে সেই স্টেটমেন্টটাই মানে ফাইনালি দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেটা স্টেট করছে যে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। আচ্ছা, এবার এখানে অনেকগুলো জিনিস মানে লক্ষ্য করার মতো আছে। মানে এটা অবশ্যই লিখতে হবে আরবিট্রারি প্রিসিশন, নট দ্য আরবিট্রারি অ্যাকুরেসি। মানে যদিও এটা অনেকটা বেশি টু আর্লি, আমি এই কথাগুলো বলে ফেলছি, কিন্তু তাও বলছি, মানে পরে এগুলো সব এক্সপ্লেন করব। যে এইটা অবশ্যই আরবিট্রারি প্রিসিশন, মানে মোস্ট অফ দ্য বই দেখবে লেখা আছে উইথ আরবিট্রারি অ্যাকুরেসি নাকি লেখা থাকে, কিন্তু এটা অ্যাকুরেসি কখনোই বলা যাবে না, ইটস অল অ্যাবাউট প্রিসিশন। এবার কেন প্রিসিশন? হ্যাঁ, আচ্ছা, এবার কেন প্রিসিশন? তো মানে কেন প্রিসিশন কথাটাই কেন ঠিক হবে, সেইগুলো নিয়ে সব আলোচনা করব। তো তাহলে দ্য স্টেটমেন্ট অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল হচ্ছে দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যান নট বি ডিটারমাইন সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। আচ্ছা, ঠিক আছে, তো স্টেটমেন্টটা মানে প্রথমে নয় স্টেটমেন্টটা আমি করে দিলাম, এবার বোঝা যাক যে কেন এটা হচ্ছে। তাহলে এটা দুরকম ভাবে বোঝা যেতে পারে। একটা হচ্ছে যেটা বললাম যে পার্টিকেল অ্যাসপেক্ট অফ লাইট বা ওয়েভ, হ্যাঁ, আর একটা হচ্ছে ওয়েভ ক্যারেক্টার অফ পার্টিকেল বা ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেল। এই দুটো দিক থেকে বেসিক্যালি এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বোঝা যেতে পারে। এবং এই দুটোই কিন্তু এই দুটোর মানে এই দুটো যদি কনসিডার করি, তাহলে সেখান থেকেই মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা এসেছিল। দেয়ারফর দ্য অরিজিনিটি অফ দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অ্যাকচুয়ালি ফ্রম দ্য ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বোঝা যাক, তাহলে ফ্রম দ্য পার্টিকেল অ্যাসপেক্ট অফ লাইট। আচ্ছা, তাহলে তোমার কাছে একটা ওই লাইট আছে। তাহলে তুমি সেই লাইট থেকে, ধরো তোমার কাছে একটা মানে তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, এবং তোমার কাছে একটা মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। সেই মাইক্রোস্কোপ দিয়ে তোমাকে কোনো একটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের পজিশনকে ডিটারমাইন করতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে তুমি পজিশনকে ডিটারমাইন করবে। আচ্ছা, তো তাহলে তাহলে সেটা কি করে হবে? মানে তাহলে তোমাকে, তুমি যদি কোনো একটা ছোট পার্টিকেলের মানে মাইক্রোস্কোপে দেখা যায় এরকম কোনো পার্টিকেলের এক্সাক্ট মানে পজিশনটা ভীষণ ভালো করে মাপতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এমন একটা লাইট নিতে হবে যার ওয়েভ লেন্থটা শর্টার। তার কারণ কি? কারণ আমরা জানি, যখন আমরা লাইট মাইক্রোস্কোপ এসব নিয়ে টুকটাক পড়াশোনা করেছিলাম ফিজিক্সে, এটা জানি যে মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার, মানে মাইক্রোস্কোপ যেটা, তার রেজলিউশন পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভ লেন্থ অফ দ্য লাইট। তার মানে যদি আমার রেজলিউশন পাওয়ারটা ভীষণ ভালো হয়, তাহলেই আমি সেই পার্টিকেলের পজিশন খুব ভালো করে মেজার করতে পারবো। তাহলে তার জন্য আমাকে খুব শর্টার ওয়েভ লেন্থের লাইট ইউজ করতে হবে ওই মাইক্রোস্কোপে। ঠিক আছে? আচ্ছা, এবার শর্টার ওয়েভ লেন্থের লাইট মানে কি? পি আমরা কি জানি যে শর্টার ওয়েভলেন্থ যদি হয়, তাহলে দ্য মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাইট পি, সেটা কি হয়? এইচ বাই ল্যামডা। তাহলে ওয়েভলেন্থ ল্যামডা সেটা যদি খুব ছোট হয়, তাহলে তার রেজলিউশন পাওয়ার খুব ভালো হবে।
কিন্তু তার মোমেন্টাম অনেকটা বেশি হবে, কারণ পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। আচ্ছা, এবার যদি লাইটের মোমেন্টাম বেশি মানে কি, তার মানে লাইটের সাথে অ্যাসোসিয়েটেড যে ফোটন পার্টিকেল আছে তার মোমেন্টাম বেশি। এবার তুমি যখন লাইট একটা পার্টিকেলের ওপরে ফেলছো, মানে যে পার্টিকেলের পজিশনটা তুমি মেজার করতে চাও তার উপরে যখন লাইটটা শাইন করছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, একটা ওই লাইটের, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে ওই লাইটের মধ্যে যে ফোটন আছে আর যে পার্টিকেল তাদের মধ্যে টু বডি কলিশন হচ্ছে। এবার যদি ফোটনটার মোমেন্টামে যথেষ্ট বেশি হয়, তাহলে একটা বেশি মোমেন্টামের ফোটন গিয়ে ওই পার্টিকেলটার সাথে কোলাইড করছে, তাহলে অবশ্যই পার্টিকেলের মোমেন্টামও যথেষ্ট বেশি হবে। তাহলে কি হচ্ছে, তাহলে দেখো তুমি যখন পজিশনটা খুব ভালো মেজার করতে চাইছো, তাহলে পজিশনটা যখন ভীষণ ভালো মেজার করতে চাইছো, তখন তোমাকে এমন একটা লাইট ইউজ করতে হচ্ছে যে লাইটের রেজলিউশন পাওয়ারটা ভীষণ বেশি। রেজলিউশন পাওয়ার বেশি মানে তার ওয়েভলেন্থ খুব ছোট, মানে শর্টার ওয়েভলেন্থের লাইট নিতে হবে। এবার আমরা জানি দেয়ার ইজ অলরেডি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেটা বলছে যে ওই লাইটের সাথে যে অ্যাসোসিয়েটেড ফোটন আছে সেই ফোটনের মোমেন্টাম পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। তাহলে যদি ল্যামডাটা ওয়েভলেন্থটা ভীষণ ছোট হয় ফর দ্য হায়ার রেজলিউশন পাওয়ার অফ লাইট, তাহলে তার মোমেন্টাম খুব বেশি হবে, মানে তার করসপন্ডিং যে তার সাথে অ্যাসোসিয়েটেড যে ফোটন আছে তার মোমেন্টাম বেশি হবে। তার মানে একটা বেশি মোমেন্টামের ফোটন বা পার্টিকেল দিয়ে তুমি আর একটা পার্টিকেলকে কোলাইড করছো, তাহলে অবভিয়াসলি সে আর একটা পার্টিকেলেরও মোমেন্টাম খুব বেশি হবে। তাহলে পজিশন অ্যাকুরেটলি মেজার করতে গিয়ে মোমেন্টাম কিন্তু তুমি ঠিক করে মেজার করতে পারছো না, মোমেন্টামটা ঘেটে গেল, তাই তো? এটা হলো, তাহলে সেটাই এখানে লেখা আছে যে এই যে যে বলছে যে ইন সাম এক্সপেরিমেন্ট লাইট বিহেভস অ্যাজ এ ওয়েভ, যেমন ডিফ্রাকশন, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন। ইন সাম আদার এক্সপেরিমেন্ট লাইট বিহেভস অ্যাজ এ পার্টিকেল, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট। তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে যে লাইট হ্যাজ এ ডুয়াল ক্যারেক্টার, এগুলো এতক্ষণ তো বলে আসলাম। এবার লাইট ইজ এ কালেকশন অফ ফোটন অ্যান্ড ইচ হ্যাভিং এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ অ্যান্ড মোমেন্টাম হচ্ছে এইচ বাই ল্যামডা। Let we want to determine the position of a particle accurately. Therefore, we have to use a microscope having higher resolution power. Now, shorter the wavelength of the light, higher will be the resolution power. The shorter the wavelength, higher will be the associated momentum. Therefore, the momentum of the particle will be changed and momentum will be now uncertain. এটা হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে উল্টোটা করি, উল্টোটা করি মানে যে ঠিক আছে, তাহলে আমি মোমেন্টামটাকে আগে ফিক্সড করি। তাহলে মোমেন্টামটাকে ফিক্স করতে গেলে অবশ্যই কম মোমেন্টাম আছে, মানে কম মোমেন্টাম যাতে হয় এরকম লাইট দিয়ে টার্গেট করতে হবে। তাহলে কম মোমেন্টাম মানে অবশ্যই তার ওয়েভলেন্থ বেশি হবে, তাহলে ওয়েভলেন্থ বেশি মানেই তার রেজলিউশন পাওয়ার কমে যাবে, তাহলে পজিশনটা আনসার্টেন হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে কি হলো, তাহলে আমি যদি পজিশনটাকে সার্টেন করতে চাই, মানে পজিশনটাকে খুব ভালো করে অ্যাকুরেটলি মেজার করতে চাই, তাহলে তার মোমেন্টামটা ঘেটে যাচ্ছে। আর যদি মোমেন্টামকে ঠিক করতে চাই, তাহলে তার অবশ্যই এমন ওয়েভলেন্থ নিতে হচ্ছে যে ওয়েভলেন্থের এমন লাইট নিতে হচ্ছে যার মোমেন্টাম কম। মোমেন্টাম কমের জন্য ওয়েভলেন্থটা বেশি হয়ে যাচ্ছে, ওয়েভলেন্থ বেশি হচ্ছে মানে তার রেজলিউশন পাওয়ার ভীষণ কম হয়ে যাচ্ছে, তার মানে তার পজিশনটা ঠিক করে মেজার করা যাচ্ছে না। তাহলে এখানে সেটাই লেখা আছে, we do not want to change the momentum of the particle. We have to use a photon having lower momentum and wavelength associated to a photon will be longer. তার মানে resolution power of the microscope decreases and we cannot measure the position accurately. মানে উল্টোটা হয়ে যাচ্ছে, মানে তাহলে পজিশন তখন ঘেটে যাচ্ছে। তাহলে লাইটের অ্যাসপেক্ট থেকে পরিষ্কার বোঝা গেল যে যদি আমি পজিশনটাকে ফিক্স করতে চাই, মানে পজিশনটাকে ভালো করে মেজার করতে চাই, তাহলে তার মোমেন্টামটা ঘেটে যাচ্ছে। আর যদি মোমেন্টামটাকে আমি ঠিক করে মেজার করতে চাই, তাহলে তার পজিশনটা ঘেটে যাচ্ছে। এটা হচ্ছে লাইটের অ্যাসপেক্ট থেকে বোঝা গেল। নাও হোয়াট অ্যাবাউট দ্য মানে তোমার হচ্ছে গিয়ে ওয়েভ অ্যাসপেক্ট অফ দ্য পার্টিকেল, মানে এটা হচ্ছে পার্টিকেল অ্যাসপেক্ট অফ লাইট থেকে বোঝা গেল, মানে অফ ওয়েভ থেকে বোঝা গেল। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ওয়েভ অ্যাসপেক্ট অফ দ্য পার্টিকেল থেকে কি করে বোঝা যাবে, সেটা অলরেডি আগের দিন ডিসকাস করেছি, যেটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তো সেখান থেকেই আসলো যে পার্টিকেলের কেন ওয়েভ প্যারাক্টার থাকতে পারে না, সেখান থেকেই তো আসলো। তাহলে সেখানে ওই সেম যে ওই যখন আমি বলেছিলাম যে একটা প্লেন ওয়েভ যদি হবে, তাহলে তখনও কিন্তু সেখানে দেখেছিলাম যদি একটা প্লেন ওয়েভ হয় তাহলে তার পজিশনটা মানে তাহলে তার মোমেন্টামটা ফিক্সড, মোমেন্টাম আছে, মানে একটাই প্লেন ওয়েভ যদি হয় যার একটা মোমেন্টাম আছে কিন্তু তার পজিশনের কোনো ঠিক নেই, কারণ ওয়েভ মানেই তো সম্পূর্ণ ডিলোকালাইজড।
সেটা একটা ছিল। তাহলে মোমেন্টাম যখন আমি ঠিক করছি তখন তার পজিশনটা ঘেটে যাচ্ছে। তারপরে বলেছিলাম ঠিক আছে, তাহলে সুপার পজিশন অফ ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম। তখন দেখা গেছিল যে তার সুপার পজিশন অফ এরকম সব প্লেন ওয়েভ যদি নেওয়া হয় তাহলে তার পজিশনটা একটা ডেল্টা ফাংশন পোটেনশিয়াল দিচ্ছে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানেই এর অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হবে, এখানেই এর যাদের করেসপন্ডিং যে পার্টিকেল তাকে পাওয়া যাবে, মানে অ্যাসোসিয়েটেড যে পার্টিকেল তাকে পাওয়া যেতে পারে। কিন্তু এর যে যে আর কি এর যে মোমেন্টাম তার কোনো ঠিক ঠিকানা থাকছে না, কারণ যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভে সুপারপজিশন নেওয়া হয়েছে এবং ডিফারেন্ট মোমেন্টাম, তাহলে মোমেন্টামটা পুরো ঘেটে যাচ্ছে। তারপরে সেখান থেকে ম্যাটার ওয়েভের কনসেপ্ট এসেছিল, যেটা বলা হয়েছিল যে ঠিক আছে এরকম কিছুই হবে না, কিন্তু পজিশনটাও একটু গন্ডগোল হচ্ছে, মোমেন্টামটাও একটু গন্ডগোল হচ্ছে, বাট দেয়ার ইজ আ রিজিয়ন or range of the মানে uncertainty in position বা measurement of position, there is a range of the মেজারমেন্ট অফ দ্য মোমেন্টাম, এরকম বলা হয়েছিল। তাই সেই কথাটাই সেইগুলোই আবার দেখানো হয়েছে যে তাহলে যদি ফ্রম দ্য ওয়েভ অ্যাসপেক্ট অফ দ্য পার্টিকেল যদি দেখি, এক্স্যাক্টলি আগের দিন প্রথম দিকে যে যে কথাগুলো বলেছিলাম সেইগুলোই আবার এখানে বলা হবে, যেখান থেকে আবার দেখানো হবে যে হ্যাঁ মানে যদি পার্টিকেলেরও ওয়েভ অ্যাসপেক্ট দেখি সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পজিশন ঠিক করতে গেলে মোমেন্টাম ঘেটে যাচ্ছে, মোমেন্টাম ঠিক করতে গেলে পজিশন ঘেটে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এটাই দেখানোর উদ্দেশ্য যে মানে ওয়েভ যার নাকি একটা পার্টিকেল ক্যারেক্টার আছে সেখান থেকেও দেখা গেল যে পজিশন ঠিক করতে গেলে মোমেন্টামের কিছু ঠিক ঠিকানা থাকছে না, যদি মোমেন্টামকে ফিক্স করতে যাই তাহলে এমন ওয়েভলেন্থের লাইট ইউজ করতে হচ্ছে যে যার ওয়েভলেন্থ যথেষ্ট বেশি, তখন আবার পজিশন ঠিক থাকছে না। যেখান থেকে কনক্লুড করলাম যে ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। এবার হচ্ছে নেক্সট দ্য ফ্রম দ্য ওয়েভ অ্যাসপেক্ট অফ, আগের দিন বলেছিলাম সেগুলোই এখন আর একবার জাস্ট বলছি, যেখান থেকে আবার ওই একই জিনিস দেখাতে পারবো। তাহলে সেটা আসছে কোথা থেকে, সেটা ওই যেটা বললাম যে প্রথম প্রশ্নতে ডিবগলি করেছিল এবং তিনি বলেছিলেন যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ কল্ড দ্য ম্যাটার ওয়েভ অ্যান্ড ওয়েভলেন্থ অফ দিস ম্যাটার ওয়েভ ল্যামডা ইকুয়ালস টু h/p বা h/mv। এটা এবার প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ম্যাটার ওয়েভ। তখন বলা হয়েছিল যে ঠিক আছে মেবি ইট ইজ অ্যান প্লেন অর অর্ডিনারি ওয়েভ। তাহলে প্লেন অর অর্ডিনারি ওয়েভ হ্যাভিং আ ডেফিনাইট মোমেন্টাম, সেটা যদি হয় তাহলে দেখা গেছিল যে মোমেন্টাম ইজ ডেফিনাইট বাট দ্য আনসার্টেনিটি ইন পজিশন, মানে 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 মোমেন্টাম ইজ ডেফিনাইট, দ্যাট ইজ আনসার্টেনিটি ইন মোমেন্টাম ডেল্টা পিএক্সটা হচ্ছে 0, বাট দিস রিপ্রেজেন্টস এ ওয়েভ হুইচ ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড। দিস মিনস আনসার্টেনিটি ইন পজিশন ডেল্টা এক্স টেন্স টু ইনফিনিটি। এটা হয়ে যাচ্ছে। তার মানে যদি একটা প্লেন ওয়েভ নিই যার একটা ডেফিনাইট মোমেন্টাম আছে কিন্তু তার পজিশনটা কোনো ঠিক নেই, কারণ ওয়েভ মানে তো এটা প্লেন ওয়েভ, সেটা সম্পূর্ণ ডিলোকালাইজড হয়, সেটা কোথায় অ্যাকচুয়ালি সেটা পার্টিকেলটা আছে সেটা বলা যায় না, এটা হচ্ছে ব্যাপার। তারপরে বলা হয়েছিল যে ঠিক আছে ইট মে বি এ সুপার পজিশন অফ ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম। এই যে এই আগের দিন বলেছিলাম না যে এরকম যদি হয় মানে সাম ওভার আই এ আই সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে আই এক্স, যেখানে হচ্ছে এই ওমেগা আর কে আইটা ওই এনার্জি আর মোমেন্টামের সাথে রিলেটেড, এবং এই কে আইটা মানে আইটার উপরের সামেশনটা চলছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আইট নাম্বার অফ মানে আই মানে এন নাম্বার অফ ওয়েভ আছে, মানে আইটা 1 থেকে ইনফিনিটি হতে পারে, ইনফিনিটি বা ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভ আছে হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম, কারণ যেহেতু কেটা চেঞ্জ হচ্ছে, কারণ কেটাই রিলেটেড টু দ্য মোমেন্টাম, আগের দিন এগুলো সব বলেছিলাম। সেটা যদি হয় তাহলে ইন দিস কেস উই গেট এ ডেল্টা ফাংশন ডিস্ট্রিবিউশন হোয়ার পজিশন বিকাম সার্টেন, দ্যাট ইজ ডেল্টা এক্স, মানে আনসার্টেনিটি ইন পজিশন সেটা 0 হয়ে যায়, যেরকম দেখতে হয়। But in this case momentum is completely arbitrary, that is delta px tends to infinity, এটা হয়। But it is impossible to determine position and momentum of a particle simultaneously with arbitrary precision, সেখান থেকেও বোঝা গেল। তাহলে এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে তাহলে এটা যখন দেখা গেল যে আনসার্টেনিটি তাহলে দুদিক থেকেই এই জিনিসটা যখন ক্লিয়ার হলো আর কি, তখন মানে মানে ভাবা হলো যে ঠিক আছে তাহলে মানে তার মানে দেয়ার ইজ আ রেঞ্জ, মানে কখনোই আমি পজিশন আর মোমেন্টামকে একসাথে এক্স্যাক্টলি মেজার করতে পারছি না। হ্যাঁ, তার মানে পজিশনটা ঠিক করতে গেলে মোমেন্টামটা ঘেটে যাচ্ছে, মোমেন্টামটা ঠিক করতে গেলে পজিশন ঘেটে যাচ্ছে। তাহলে এটা ক্যালকুলেট করা যাক যে হোয়াট ইজ দ্য মিনিমাম, মানে মানে কতটা ভুল করছি, মানে মিনিমাম মানে কতটা আমি মিনিমাম ভুল করছি পজিশন আর মোমেন্টামকে মাপতে গেলে আর কি। তো সেটাকেই বলা হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড মোমেন্টাম।
সেখান থেকেই মানে এই কনসেপ্টটা আসলো যে তাহলে দেখা যাক যে এক্স মাপতে গেলে আমি যে ভুল করছি সেটা হচ্ছে, সেটাকে আমি বলছি ডেল্টা এক্স, আর মোমেন্টাম মাপতে গেলে আমি যে ভুল করছি সেটাকে আমি বলছি ডেল্টা পিএক্স। এবং অবশ্যই, এবং আর একটা জিনিসও দেখা গেল যে মানে এই পজিশন এবং মোমেন্টাম মাপতে গিয়ে যে আমি ভুল করছি সেটা অবশ্যই একই ডিরেকশন বরাবর হলে, যদি আমি আমি দেখলাম যে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর পজিশন আর ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টাম মাপছি তাতে কোনো অসুবিধা হচ্ছে না, সেটা সম্পূর্ণ ঠিক আছে, দে আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা আমার সেখানেই হচ্ছে যখন আমি সেম অ্যাক্সিস বরাবর পজিশন আর মোমেন্টাম আমি মাপছি। তাহলে পজিশন ধরা যাক যে পজিশন মাপতে গেলে আমি যে ভুলটা করছি সেটাকে আমি ডেল্টা এক্স বলছি, আর মোমেন্টাম মাপতে গেলে আমি যে ভুলটা করছি অ্যালং দ্য সেম অ্যাক্সিস তাহলে আমি ডেল্টা পিএক্স বলছি। তাহলে ডেল্টা এক্স আর ডেল্টা পিএক্স এর যে মিনিমাম ভ্যালুটা, সেটা মানে যে মিনিমাম যে আনসার্টেনটা সবসময় থেকে যাচ্ছে আমি সেইটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে আমি ডেল্টা এক্স প্লাস ডেল্টা পিএক্স করতে পারি, যে টোটাল যেটা হচ্ছে সেটা করতে পারি, আবার ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই ডেল্টা পিএক্সও করতে পারি, তাহলেও একটা মানে বোঝা যাবে মোটামুটি ব্যাপারটা। আচ্ছা, এবার কথাটা হচ্ছে ডেল্টা এক্স প্লাস ডেল্টা পিএক্স কি আমি করতে পারি? আমি তো করতে পারি না, কারণ আমি তো দুটো কোয়ান্টিটি যাদের ইউনিট আলাদা তাদেরকে তো যোগ করতে পারি না। তাহলে অনলি আমার অপশন রয়ে গেছে মাল্টিপ্লিকেশনটাই করতে হবে। তাহলে সেখান থেকেই আসলো যে দ্য মিনিমাম আনসার্টেনিটি ইন মেজারমেন্ট অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম সাইমালটেনিয়াসলি সেটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পিএক্স, এইটা সেই জন্য এখান থেকেই আসলো আর কি। তাহলে হোয়াট শুড বি দ্য মিনিমাম ভ্যালু অফ ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পিএক্স, এইটা হচ্ছে নেক্সট কোশ্চেন। আচ্ছা, এর উত্তর দিতে গিয়ে মানে হাইজেনবার্গ আরো অনেক রকম এক্সপেরিমেন্ট হয় আর কি, তাহলে যেটার মধ্যে ইম্পর্টেন্ট মানে ওয়ান অফ দ্য ফেমাস এক্সপেরিমেন্ট, যেটা তখনকার সময় বেসিক্যালি থট এক্সপেরিমেন্ট ছিল, মানে যেটা ভাবা হয়েছিল যে সাইন্টিফিক্যালি যদি এরকম এরকম করা যায় তাহলে ডেল্টা এক্স ডেল্টা পিএক্স এর একটা অর্ডার মোটামুটি এরকম আসবে। তারপরে ভবিষ্যতে মানে 90s এর পরে তারপরে যখন সব আর কি অনেক ভালো সব মানে আর কি যন্ত্রতন্ত্র আসলো তখন প্রপার এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং রিগোরাস কোয়ান্টাম মেকানিক্স করে মানে হাতে কষেও বের করা হয়েছিল যে ডেল্টা এক্স ডেল্টা পিএক্স এর ভ্যালু কি হবে। কিন্তু তখন মোটামুটি একটা মানে মাথায় ভাবা হয়েছিল যে হ্যাঁ মানে এইভাবে যদি যায় লজিক্যালি তাহলে মানে ডেল্টা এক্স ডেল্টা পিএক্স এর ভ্যালু মোটামুটি অফ দ্য অর্ডার অফ এরকম হওয়া উচিত, যেটাকে বলা হয় হাইজেনবার্গস গামা রে মাইক্রোস্কোপ, মানে মাইক্রোস্কোপিক এক্সপেরিমেন্ট বা থট এক্সপেরিমেন্ট, মানে হুইচ ইজ আ থট এক্সপেরিমেন্ট আর কি। এছাড়াও আরো পরের দিকে আরো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট, সিঙ্গেল স্লিট, ডবল স্লিট, ওয়েব প্যাকেট অ্যানালিসিস, এসব অনেক কিছু করা হয়েছিল আর কি। কিন্তু আমরা আপাতত যেটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের যেটা মেন এক্সপেরিমেন্ট, যেটা হাইজেনবার্গস গামা রে মাইক্রোস্কোপিক এক্সপেরিমেন্ট, যেটা সেইটা নিয়ে কথা বলা যায়। আচ্ছা, সেটাতে কি বলা হয়েছিল? সেটা বলা হয়েছিল যে বেসিক্যালি আমার এরকম একটা পার্টিকেল আছে। আচ্ছা, তাহলে আমি একটা পার্টিকেলের পজিশন মেজার করতে চাই, তাহলে পজিশন মেজার করতে চাই মানে অবশ্যই যেটা প্রথমে বলেছিলাম যে একটা ভালো মানে রেজলিউশন পাওয়ার আছে এরকম লাইট ইউজ করতে, মানে এরকম মাইক্রোস্কোপ ইউজ করতে হবে, এবং তার জন্য যে লাইটটা ইউজ করতে হবে যে লাইটের ওয়েভলেন্থটা খুব শর্ট হবে। তাহলে সেটা মানে অবশ্যই গামার এটা সব থেকে ভালো, তাই না? গামারের এনার্জি হাইয়েস্ট, তার মানে ওয়েভলেন্থ হচ্ছে মিনিমাম লোয়েস্ট, তাহলে গামারে ইউজ করাই ভালো, সেই জন্যই এটাকে গামারে মাইক্রোস্কোপ বলা হয়। তাহলে টু ফাইন্ড দ্য পজিশন অ্যাকুরেটলি we have to use a microscope having best resolution power. Now it should use a light of shortest wavelength, that is the gamma ray. আচ্ছা, তাহলে এই যে এখানে পার্টিকেলটা আছে, এবার এখানে যে মাইক্রোস্কোপের এই লেন্সটা আছে তার মধ্যে গামা রেকে পাঠানো হচ্ছে। তাহলে এই গামা রেটা এরকম ভাবে সেই পার্টিকেলের ওপরে পড়ছে আর কি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হয় হাফ অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, আর এর মোমেন্টামটা এইদিকে কাজ করছে আর কি। তাহলে মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাইট, মানে উইথ দ্য মানে গামা রে আর কি, সেটা এইচ বাই ল্যামডা এইভাবে আছে, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এইভাবে। তাহলে এই থিটা ইজ দ্য হাফ অ্যাঙ্গেল অফ দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড আনসার্টেনিটি ইন পজিশন, ওই ডেল্টা এক্সটা তাহলে এখন কি হবে দেখো। তাহলে ডেল্টা এক্সটা কি? ডেল্টা এক্স মানে আনসার্টেনিটি ইন পজিশনটা কি হবে, মানে রেজলিউশন পাওয়ার যত ভালো হবে আনসার্টেনিটি ইন পজিশনটা তত কম হবে। তার মানে ডেল্টা এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ। আচ্ছা, এবার রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ যেটা, সেটা যদি আগের একটু ওই লাইটের চ্যাপ্টারটায় চলে যাও তাহলে আগে আমরা করেছিলাম যে রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ, সেইটা এখান থেকে পরিষ্কার প্রমাণ করা যায়, প্রুফ করা যায় যে সাইন থিটা বাই ল্যামডা হয় রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ।
তাহলে আনসার্টেনিটি ইন পজিশনটা কি হবে? 1/রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ, তার মানে ল্যামডা বাই সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আসছে যে আনসার্টেনিটি ইন পজিশনটা হচ্ছে ল্যামডা বাই সাইন থিটা। বুঝতে পারলে এই জায়গাটা? মানে আনসার্টেনিটি ইন পজিশনটা কি হবে, মানে সেটা তত মানে রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ যত বেশি হবে আনসার্টেনিটি ইন পজিশনটা তত কম হবে। আর রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ যেটা, সেটা আবার ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট। আচ্ছা, এবং এই রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ যেটা, সেটা হয় হচ্ছে সাইন থিটা বাই ল্যামডা। তাহলে ডেল্টা তার আনসার্টেনিটি ইন পজিশন তো 1/রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ, তার মানে ল্যামডা বাই সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে এইটা। আচ্ছা আচ্ছা, এবার এবার হচ্ছে তাহলে যদি এবার এবার দেখো মোমেন্টামটা যদি এটা হয় পি এইচ বাই ল্যামডা, তাহলে এই মোমেন্টামে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে গিয়ে এই ওয়াই মানে এইরকম এই যে মানে ভার্টিক্যাল অ্যাক্সিস, আর একটা হচ্ছে গিয়ে এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই মোমেন্টামের এটা কত, মোমেন্টামের কম্পোনেন্টটা কি? এক্স অ্যাক্সিস বরাবর পি এক্স সাইন থিটা, মানে পি সাইন থিটা হবে এই এক্স অ্যাক্সিস বরাবর। এবার পিটা তো এইচ বাই ল্যামডা, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যে মোমেন্টামের যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে গিয়ে এইচ বাই ল্যামডা সাইন থিটা, এটা হবে। মানে এই যে এই যে লাইটটা আছে, সেই লাইটের মোমেন্টাম হচ্ছে এইচ বাই ল্যামডা। এবার এই লাইটটা এসে এই পার্টিকেলের সাথে কোলাইড করছে, তাহলে এই পার্টিকেলে যতটা মোমেন্টাম আর কি ট্রান্সফার হবে, সেটা কি বরাবর হবে, সেটাই এক্স মানে সেটা এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, আবার ওয়াই অ্যাক্সিস যদি এটাকে ওয়াই বলো ওয়াই অ্যাক্সিস বরাবরও হতে পারে। এবার আমি তো এক্স অ্যাক্সিস বরাবরই দেখবো, মানে আমি তো শুধু পজিশনটা এক্স অ্যাক্সিস বরাবর দেখছি, মোমেন্টামটা এক্স অ্যাক্সিস বরাবরই দেখবো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টামটা কত হবে এই পার্টিকেলের? এক্স অ্যাক্সিস বরাবর লাইটের যে মোমেন্টাম তার কম্পোনেন্টটাই হবে, তাহলে সেটা হচ্ছে পি পি সাইন থিটা, পি হচ্ছে এইচ বাই ল্যামডা সাইন থিটা, এটা হবে, যেখানে সেটাই লেখা আছে। তাহলে আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ দ্য মানে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল অ্যালং এক্স ডিরেকশন হচ্ছে, মানে এটা বলছে যে এই যে ডেল্টা পি এক্সটা পি সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা সাইন থিটা। এবার ডেল্টা পি এক্সটা পি সাইন থিটা কেন বলছে? মানে তোমার যে মোমেন্টামটা আছে, মানে ধরো আমি বলছি যে মানে এখানে যে মোমেন্টামটা আছে, এবার সেইটাই মানে তাকে মেজার করা আনসার্টেনিটিটা কি হতে পারে, তাকে মেজার করার মিনিমাম আনসার্টেনিটি সেটা হতে পারে। ঠিক আছে, মানে তোমার কাছে ধরো 100 টাকা আছে, তাহলে তোমার কাছে যদি 100 টাকা আছে, তোমার মানে মানে তুমি এবার টাকাটা গুনছো, মানে কত টাকা আছে তোমার, সেটা ভুল হতে মানে ভুল হলো ধরো, তাহলে ভুলটা ম্যাক্সিমাম ভুল কি হতে পারে? 100 টাকাই ভুল হতে পারে। মানে তোমার কাছে 100 টাকা আছে, অথচ তুমি বলছো যে আমার হচ্ছে মানে টাকা গোনার ভুল হচ্ছে 200 টাকা মতো, সেটা তো সম্ভব না। তোমার কাছে যে 100 টাকাটা আছে সেটার মিনিমাম মানে 100 টাকার কমেও ভুল হতে পারে, মানে 50 টাকা 60 টাকা 70 টাকা ভুলও হতে পারে, কিন্তু মানে ম্যাক্সিমাম যে ভুলটা হতে পারে সেটা 100, তার বেশি তো হতে পারে না। তাহলে এখানেও সেটা মানে আমি বলছি যে আমার যেটা আছে মানে যেটা আমার হচ্ছে মোমেন্টাম এইচ বাই ল্যামডা সাইন থিটা, তাহলে আমার সেই মোমেন্টামটা মানে মাপার ম্যাক্সিমাম ভুল কি হতে পারে, সেটাই হতে পারে এইচ বাই ল্যামডা সাইন থিটা, সেটাই আমার ম্যাক্সিমাম ভুল হতে পারে, তার থেকে বেশি তো হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে সেটাই বলা হয়েছে যে ডেল্টা পি এক্সটা হচ্ছে পি সাইন থিটা, মানে এইচ বাই ল্যামডা সাইন থিটা। এটা বুঝতে পেরেছো? এই অবধি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তো এটা হতে পারে। তাহলে তুমি এই ফ্রম ইকুয়েশন 1 and 2 থেকে কি পেলে? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্সটা হচ্ছে, দেখো এখন আবার কি আসছে, তাহলে তুমি হচ্ছে এই ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা হচ্ছে ওই ল্যামডা বাই সাইন থিটা ইন্টু এইচ বাই ল্যামডা সাইন থিটা, এটা হয়ে গেল। তাহলে ল্যামডা ল্যামডা কেটে মানে এগুলো সব কেটে গেল। তাহলে দেখো ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর যে মিনিমাম ভ্যালুটা, মানে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর যে মিনিমাম ভ্যালু যেটা, সেইটা কিন্তু অফ দ্য অর্ডার অফ এইচ হলো।
ঠিক আছে? এইটা মানে এটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ এইচ। তাহলে এক্সাক্ট এবং তারপরে এখান থেকে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স মানে রিগোরাস কোয়ান্টাম মেকানিক্স করে দেখা যায় যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু। মানে অফ দ্য অর্ডার অফ এইচ হয়, সেটা হচ্ছে কি ওই বললাম থট এক্সপেরিমেন্ট থেকে এটা দেখা গেছে, মানে বোঝা গেছিল আর কি। কিন্তু পরে যখন প্রপার কোয়ান্টাম মেকানিক্স করে দেখা যাবে, যেটা হয় হচ্ছে এইচ ক্রস বাই টু, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, এটা হয়। ঠিক আছে, মানে মিনিমাম ভ্যালুটা হবে এইচ ক্রস বাই টু বা এর থেকে বেশি হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার কথাটা হচ্ছে ঠিক আছে, মানে আমি ডেল্টা এক্স ডেল্টা পি এক্সেই কেন মানে মানে হোয়াট ইজ দ্য ডেল্টা এক্স ডেল্টা পি এক্স, মানে আমি ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা মানে বলছি তো আনসার্টেনিটি ইন মোমেন্টাম বা আনসার্টেনিটি ইন পজিশন বলছি, কিন্তু অ্যাকচুয়ালি মানে খাতায় কলমে যদি আমাকে করতে দেয়, মানে আমি মানে কি করব, মানে আমি কি ইউজ করব ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব কি করে। তো এই আনসার্টেনিটি ইন পজিশন ইজ নাথিং বাট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ওটা হচ্ছে এই স্টেটমেন্টের মধ্যেই লুকিয়ে আছে। মানে ওখানে বলা হয়েছিল যে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যান নট বি ডিটারমাইন সাইমেলটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন, মানে ইটস অল অ্যাবাউট দ্য প্রিসিশন। মানে তুমি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করছো, মানে তুমি কোনো একটা টাইটেশন করছো বা কিছু, তাহলে তোমার টাইটার ভ্যালুটা, তোমার এক্সাক্ট টাইটার ভ্যালুটা আসা উচিত ধরো 10 ml বা সামথিং কিছু। এবার মানে এখানে এই 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 মানে তোমার তোমার মানে ওই ওই ডিটারমিনেশনে বা তোমার ওই এক্সপেরিমেন্টটা মানে ইজ নট অ্যাবাউট দ্য কতটা অ্যাকুরেট হচ্ছে। মানে আমরা নর্মালি টাইটেশন যখন করতাম আমরা কি করতাম, 3বার টাইটেশন করি, মানে 3বার রিপিট করি। এবার দেখো তখন এবার যদি তার এক্সাক্ট ভ্যালু যদি 10 ml মতো হয়, তাহলে একবার আমি পেলাম 9.9, একবার আমি পেলাম 9.8, একবার আমি পেলাম 9.7, এইটা একটা এইটা পেলাম। এবার এবার তোমার রেজাল্টটা কতটা অ্যাকুরেট, অ্যাকুরেট মানে আমি যে আমার এক্সাক্ট যে ভ্যালু হওয়া উচিত সেই ভ্যালু থেকে আমার পাওয়া ভ্যালুগুলো কতটা দূরে আছে, আর তোমার রেজাল্টটা কতটা প্রিসাইজ, যে তোমার একটার সাথে আর একটা রেজাল্ট কতটা কাছাকাছি আসে। তাহলে এই মেজারমেন্ট ইন পজিশন আর মেজারমেন্ট ইন মোমেন্টাম ইজ অল অ্যাবাউট দ্য প্রিসিশন, যে আমি যে প্রত্যেকবার যে পজিশনটা মাপছি, প্রত্যেকবার যে মোমেন্টামটা মাপছি, সেটা কতটা কাছাকাছি পাচ্ছি, একটা আরেকটার থেকে কতটা কাছাকাছি পাচ্ছি। কারণ আমি তো এখানে এক্সাক্ট, আমি যে উদাহরণটা দিলাম টাইটেশনের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আমি তো একটা এক্সাক্ট পজিশনটা আমি মানে এক্সাক্ট ভ্যালুটা আমি জানি যে 10 ml হবে, সেখান থেকে আমি অ্যাকুরেসিও বলতে পারি, প্রিসিশন নিয়েও কথাবার্তা বলতে পারি। কিন্তু যখন আমি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছি, কোনো একটা পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম নিয়ে বলছি, আমি তো এক্সাক্ট পজিশন এক্সাক্ট মোমেন্টাম তো আমি জানি না। আমাকে অবশ্যই মানে আমাকে অবশ্যই প্রিসিশন নিয়ে কথা বলতে হবে, আমাকে রিপিটেটিভ ভ্যালু নিয়ে কথা বলতে হবে, যে প্রত্যেকবার আমি যে এক্সপেরিমেন্টটা করছি, প্রত্যেকবার যে পজিশন বা মোমেন্টামকে মেজার করছি, সেটা প্রত্যেকবার কতটা কাছাকাছি আসছে, প্রত্যেকটা ভ্যালু প্রতিটা ভ্যালুর সাথে কতটা কাছাকাছি, সেইটা নিয়ে কথা বলতে হবে। আমি কখনোই অ্যাকুরেসি নিয়ে কথা বলতে পারি না, কারণ আমি তো অ্যাকুরেট ভ্যালুটাই জানি না। ঠিক আছে, সেই জন্যই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অল অ্যাবাউট দ্য প্রিসিশন। আর যখনই আমরা প্রিসিশন নিয়ে কথা বলি, তখন উই হ্যাভ টু ডিল উইথ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্যাট পার্টিকুলার প্রপার্টি। সেই জন্যই এই যে ডেল্টা এক্স যেটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আনসার্টেনিটি ইন পজিশন ইজ নাথিং বাট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন, যেটা হচ্ছে ডেল্টা এক্স, বা এটাকে অনেক সময় সিগমা এক্স দিয়েও দেখানো হয়, যেটা √ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার। বা এটাকে এরকম ভাবে লেখা যায় যে √ অ্যাভারেজ অফ এক্সআই, মানে এক্সআইটা হচ্ছে আই নাম্বার অফ, ধরো এক্সপেরিমেন্ট হচ্ছে আই নাম্বার অফ, মানে আই আই টাইম তুমি ওটাকে মেজার করছো, তাহলে সেই এক্সআই গুলো হচ্ছে মানে সেইগুলো হচ্ছে এক্সআই আর কি। প্রত্যেকবার মানে আইটা হচ্ছে 1 2 3 এইভাবে যাচ্ছে আর কি, মানে ফার্স্ট টাইম করলে, সেকেন্ড টাইম করলেন, থার্ড টাইম করলেন, এইটা। আর এমনি আর হচ্ছে এক্স অ্যাভারেজ স্কোয়ার, এইটা। হ্যাঁ, মানে এই টোটালটার মানে টোটালটা স্কোয়ারের অ্যাভারেজ, এটাও হতে পারে। ঠিক আছে, এইটা। এবং এবং এটা স্কোয়ার করে দিলে সেটা ভেরিয়েন্স ইন এক্স হয়ে যাবে, এইটা। আচ্ছা, এবার আর সিমিলারলি আনসার্টেনিটি ইন মোমেন্টামও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, যেটাই সেম ভাবে দেখানো যায় √ px স্কোয়ার অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজ স্কোয়ার। আচ্ছা, ওই যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে মানে কাকে প্রিসিশন বলে, কাকে অ্যাকুরেট বলে, মানে এই যে মানে আমি তো ধরো মানে এখানে আমি আর কি এই পয়েন্টটা করতে চাইছি, মানে এক্স্যাক্টলি আমি মাঝখানে আর কি একটা ধরো ওই বন্দুক দিয়ে গুলি করছি, আমি চাইছি যে এক্স্যাক্টলি মাঝখানে এসে আমার ওই গুলিটা পড়ুক আর কি। তো তাহলে সেক্ষেত্রে মানে যদি এর কাছাকাছি পড়ে,
তাহলে এবং বারবারই একই জায়গার মানে একই জায়গার মধ্যে পড়ছে এবং অ্যাকুরেট ভ্যালু যেটা তার খুব কাছে পড়ছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজ। আচ্ছা, এরকম একটা রেজাল্ট যদি হয় তাহলে এটার ক্ষেত্রে আমার এইখানটাতে পড়লে আমার সেটা অ্যাকুরেট হতো, কিন্তু সেটা এটার থেকে অনেকটা দূরে পড়ছে, কিন্তু যাই হচ্ছে বারবার একই জায়গায় হচ্ছে, তার মানে সেটাকে বলে এইটা হচ্ছে হাইলি প্রিসাইজ বাট নট অ্যাকুরেট। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে হচ্ছে রিজনেবলি অ্যাকুরেট বাট অ্যান্ড হাইলি প্রিসাইজ আর কি, মানে প্রিসাইজ অ্যান্ড রিজনেবলি অ্যাকুরেট, আর এটার ক্ষেত্রে নাইদার অ্যাকুরেট নর প্রিসাইজ, এরকম। ওই তারপরে আমি যে উদাহরণগুলো যেটা বলার চেষ্টা করছিলাম, তাহলে সেইখানে সেইটা রকম বলা আছে, মানে এক্সাক্ট ভ্যালু যদি জানা থাকে তাহলে আমি অ্যাকুরেসি নিয়ে ডিল করব, তাহলে সেক্ষেত্রে আমি দেখলাম যে আমি যে ভ্যালুগুলো বারবার বারবার পাচ্ছি সেটা অ্যাকুরেসি থেকে প্রত্যেকবার কত দূরে আসছে, এবং সেখান থেকে আমি অ্যাকুরেট হচ্ছে না প্রিসাইজ হচ্ছে নাকি শুধু অ্যাকুরেট না শুধু প্রিসাইজ হচ্ছে, এই আগের যে 4টে উদাহরণ সেই অনুযায়ী আমি এটাকে ক্লাসিফাই করে ফেলতে পারবো। কিন্তু যখন আমি এক্সাক্ট ভ্যালু জানিই না তখন আমার প্রিসিশন নিয়ে কথাবার্তা বলাই ভালো, আর প্রিসিশন নিয়ে কথা মানেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে ডিল করতে হয়। ঠিক আছে, এইটা তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে বোঝা গেল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কার ক্ষেত্রে মানে প্রযোজ্য হবে সেটা বলছে যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ক্যানোনিক্যাল আর কনজুগেট পেয়ার। আচ্ছা, এবার হোয়াট অ্যাবাউট দ্য ক্যানোনিক্যাল আর কনজুগেট পেয়ার? আচ্ছা, এই ক্যানোনিক্যাল আর কনজুগেট পেয়ার যেটা, এইটা না একটা হচ্ছে কি বেসিক্যালি আমরা ক্লাসিক্যাল ফিজিক্স অত পড়ি না, কিন্তু ক্লাসিক্যাল আমি ইকুয়েশনটাও এখানে দেখানো নেই আর কি, কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি মুখে। আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্সে মানে বলছে যে যদি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল থাকে, হ্যাঁ, এবং যারা যদি একটা পয়সন ব্র্যাকেট বলে একটা সেকেন্ড ব্র্যাকেট হয় আর কি, হ্যাঁ, মানে অবশ্য তোমরা এখনো কোয়ান্টাম মেকানিক্সও সেভাবে পড়োনি বলে এতটা ডিটেল করতে পারবে না, সেই জন্য এখানে অত কথা বলে লাভ নেই। মোট কথা হচ্ছে মানে ওই যে পয়সন ব্র্যাকেট যেটা বললাম, যে ক্লাসিক্যাল ফিজিক্সে দেখানো যায় যে দুটো ক্লাসিক্যাল অবজারভেবল যদি তারা একটা পয়সন ব্র্যাকেট রুল হয়, সেটার ভ্যালুটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেই দুটো ক্যানোনিক্যাল মানে ক্লাসিক্যাল অবজারভেবলকে বলা হবে একটা আরেকটার ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার, এবং অবশ্যই সেই দুটো যে ক্লাসিক্যাল অবজারভেবল তাদের মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনটা অফ দ্য অর্ডার অফ এইচ ক্রস হতে হবে, মানে যদি সেটা হয় তাহলে তাদেরকে বলা হয় ক্যানোনিক্যাল পেয়ার। মানে যদি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল আছে যাদের মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনটা ইজ অফ দ্য অর্ডার অফ এইচ হতে হবে, মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ বা এইচ ক্রস হতে হবে, তাহলে বলা হয় সেই দুটো ক্লাসিক্যাল অবজারভেবল হচ্ছে একটা আরেকটার ক্যানোনিক্যাল পেয়ার। এটা হচ্ছে সোজা কথায় জেনে রাখো, আরো কিছু ইকুয়েশন মানে মেনে চলতে হয়, সেগুলো যেহেতু আমরা ওগুলো পড়িও না, প্লাস এখানে ইকুয়েশনটা লেখা নেই বলে আমি ওই ডিটেলিং এ যাচ্ছি না। ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার বলা হয় সেই দুটো ক্লাসিক্যাল অবজারভেবলকে যাদের মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনটা ইজ অফ দ্য অর্ডার অফ এইচ হয়, মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হয় আর কি। ঠিক আছে, সেই জন্য এই মানে এবং সেই জন্য এই যে এক্স যদি মানে এখন মানে এইগুলো হচ্ছে ক্যানোনিক্যাল পেয়ার, যদি পজিশন এক্স হয় তাহলে তার করসপন্ডিং মোমেন্টাম মানে ক্যানোনিক্যাল মোমেন্টাম পি এক্স সেটা হচ্ছে গিয়ে একটা মানে তার ক্যানোনিক্যাল পেয়ার, পজিশন ওয়াই হলে তার পি ওয়াইটা হচ্ছে ক্যানোনিক্যাল পেয়ার, পজিশন জেড হলে পি জেড, তারপর আর হলে পি আর, থিটা হলে পি থিটা, ফাই হলে এল, এই দুটোকে বলা হচ্ছে একে অপরের ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার, এবং ফর দ্য ক্যানোনিক্যাল আর কনজুগেট পেয়ারের জন্যই আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভ্যালিড হয়। সেই জন্য এটার ক্ষেত্রে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2, ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 এন্ড সো অন, এইভাবে হবে। মানে ওই যেটা আমি বলছিলাম যে মানে ক্যানোনিক্যাল পেয়ারের ক্ষেত্রে আমি যেটা বলছি যে মানে যদি এরকম দুটো ক্লাসিক্যাল অবজারভেবল থাকে যাদের মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনটা অফ দ্য অর্ডার অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হতে হবে, তাদেরকে আমি বলছি ক্যানোনিক্যাল পেয়ার। আচ্ছা, কিন্তু তাহলে কি এক্স আর পি ওয়াই এটাও ক্যানোনিক্যাল পেয়ার? তাহলে তো সেটাও হওয়া উচিত, কারণ তাদেরও তো একই হবে। বাট ওই আর কি, যে ইকুয়েশনগুলোর কথা আমি বললাম না, যে আরো কিছু ইকুয়েশন যেমন ওই পয়সন ব্র্যাকেট ইকুয়েশনের কথা যেটা বললাম, সেইটাও মেনে চলতে হবে, তাহলেই আমি বলতে পারি ক্যানোনিক্যাল পেয়ার। এবার দেখা যায় যে এক্স পি এক্স সেটা মেনে চলে ওই পার্টিকুলার মানে কন্ডিশনটা, কিন্তু ওয়াই পি ওয়াই এক্স পি ওয়াই যদি করি, মানে এক্স আর পি ওয়াই যদি করি, তাহলে কিন্তু তারা মেনে চলে না, সেই জন্য ওরা ক্যানোনিক্যাল পেয়ার নয়। আর ক্যানোনিক্যাল পেয়ার যদি নাই হয় তাহলে ওই মানে ওই ডাইমেনশনের ব্যাপারটা আর ভ্যালিড হবে না। মানে 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 ব্যাপারটা হচ্ছে যদি ওই পয়সন ব্র্যাকেটের যে রুলটার কথা আমি বলছি সেটা যদি মেনে চলে তাহলে তারা ক্যানোনিক্যাল পেয়ার। এবার যদি ক্যানোনিক্যাল পেয়ার হয়
তাহলে অবশ্যই দুটো ক্যানোনিকাল পেয়ারের মানে যে মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনটা অফ দ্য অর্ডার অফ এইচ হবে। ঠিক আছে, মানে দুটো পেয়ারের মানে দুটো ক্লাসিক্যাল অবজারভেবল আছে যাদের মানে এরকম যাদের মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনটা অফ দ্য অর্ডার অফ এইচ, সেটা মানেই তারা ক্যানোনিকাল পেয়ার নয়। বাট ক্যানোনিকাল পেয়ার বা কনজুগেট পেয়ার যদি হয়, তাহলে তাদের মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনটা ইজ অফ দ্য অর্ডার অফ এইচ হবে। এটা হচ্ছে ব্যাপার। এবং ক্যানোনিকাল পেয়ার কখন হবে? যখন হচ্ছে ওই পয়সন ব্র্যাকেট যে রুলটার কথা বলছি, সেই রুলটা যদি মেনে চলে, তাহলে তারা ক্যানোনিকাল পেয়ার হবে। এবার সেই রুলটা কি কি ব্যাপার অত ডিটেলে যেতে হবে না, আমি জাস্ট একটু বলার জন্য বলে দিলাম, কেননা যেহেতু হঠাৎ করে এখানে ক্যানোনিকাল আর কনজুগেট পেয়ার কথাটা ইউজ করছি, সেই জন্য এটা জাস্ট একবার শুনিয়ে রাখলাম। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল ফর দোজ টাইপ অফ টু কনজুগেট আর ক্যানোনিকাল পেয়ার, যেমন হচ্ছে এরকম এইগুলো হয়। আচ্ছা, এইবার এখান থেকে এই নেক্সট যেটা আমি বলতে চলেছি সেটাকে বলে জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, মানে এটা জেনারেল ফর্ম অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, তো সেইটা পড়তে গেলে আমাদের একটু কোয়ান্টাম মেকানিক্স জানতে হয়, কিন্তু এখনো আমরা অতটা কোয়ান্টাম মেকানিক্সে যাইনি। যখন তোমরা যাবে তখন দেখবে এগুলো সবই প্রমাণ করানো হবে, মানে অনেক কিছু কথাবার্তা বলতে হবে। মানে কোয়ান্টাম মেকানিক্সের কিছুই শুরু হয়নি, এখন তো হিস্ট্রি চলছে, মানে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বলতে টলতে হবে আর কি। তখন তারপরে আলটিমেটলি এরকম একটা ফর্মুলা প্রুফ করা যায়, যেখানে সিগমা এ সিগমা বি এটা কি, they are the ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ এ, যেখানে এ একটা ক্লাসিক্যাল অবজারভেবল, সেটা ওই যে পজিশন হতে পারে যেমন, আর বি হচ্ছে অ্যানাদার ক্লাসিক্যাল অবজারভেবল যেটা মোমেন্টাম হতে পারে। তাহলে এ আর বি যদি এই দুটো যদি ক্লাসিক্যাল অবজারভেবল হয় এবং তাদের যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, সেটা যদি এই এ মাথায় অপারেটর সাইন, এটাকে বলা হয় অপারেটর সাইন, সেটা যদি এ অপারেটর এবং বি অপারেটর হয়, তাহলে দ্য মেজার মানে দ্য আনসার্টেনিটি ইন মেজারমেন্ট অফ এ অ্যান্ড বি সাইমালটেনিয়াসলি, যেটাকে সিগমা এ ইন্টু সিগমা বি বলে, সেইটা হয় হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু অ্যাভারেজ অফ এ আর বি এর কমিউটেটর। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ডট বি লেখা হয়েছে, এ অপারেটর ডট বি অপারেটর লেখা হয়েছে, এটাকে বলা হয় কমিউটেশন ব্র্যাকেট। যেমন পয়সন ব্র্যাকেট বললাম, তেমন এটা হচ্ছে কমিউটেশন ব্র্যাকেট, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়, এটাকে কমিউটেটর বলে। তাহলে অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি অপারেটরের কমিউটেটর বাই টুয়াইস আই, এটা হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে ইফ এ অ্যান্ড বি বি দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করসপন্ডিং টু দ্য ক্লাসিক্যাল অবজারভেবলস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, দেন উই ক্যান রাইট সিগমা এ সিগমা বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু অ্যাভারেজ অফ এ বি কমিউটেটর বাই টুয়াইস আই। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, এবার যদি এটা যদি এক্স হয়, বিটা যদি পি এক্স হয়, তাহলে এটা দেখানো যায় যে এই কমিউটেটর অফ এক্স পি এক্স সেটা হয় আই এইচ ক্রস, তাহলে সেখান থেকে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স বা সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু আই এইচ ক্রস বাই টুয়াইস আই, মানে বেসিক্যালি এইচ ক্রস বাই টু। দেখো যেটা এতক্ষণ বলে এসছি সেটাই হয়। তারপরে এই কমিউটেটর অফ মানে ধরো এটা যদি এক্স হলো আর বিটা হচ্ছে ওয়াই হলো, মানে পি ওয়াই হলো, তাহলে দেখানো যায় যে কমিউটেটর অফ মানে এক্স অ্যান্ড পি ওয়াই সেটা হচ্ছে জিরো হয়। তাহলে সেক্ষেত্রে ডেল্টা এক্স ডেল্টা পি ওয়াই যদি হয় সেটা জিরো হয়ে যাবে, যেটা হয় আর কি, যেটা হওয়া উচিত। মানে পজিশন অ্যান্ড মোমেন্টামকে মানে একই অ্যাক্সিস বরাবর সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না উইথ আরবিটারি প্রিসিশন, বাট এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর তো আলাদা আলাদা করে মেজার করা যায়, এবং সেই জন্য তাদের আনসার্টেনিটিটা জিরো হয়। আনসার্টেনিটি ইন ডিটারমিনেশন অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম অ্যালং এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি, সেটা জিরো হয়। তার কারণ হচ্ছে তাদের কমিউটেশন ব্র্যাকেট, তাদের যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে, তাদের কমিউটেটরটা জিরো হয়। ঠিক আছে, কিন্তু এই লাস্ট যে পার্টটা সেটা নিয়ে এখন বেশি কথা বলতে হবে না, এটা জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য বলে রাখা থাকলে এইগুলো কদিন পরে তোমরা নিজেরাই ইজিলি করতে পারবে, এত কিছু বলে দিতে হবে না, মানে এমনভাবে মানে স্যার শেখাবে বা এমনভাবে বলা হবে এইটা। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে মানে আমি তো বুঝলাম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই যে মেজারের কথা এত কিছু বলা হচ্ছে, মানে এটা কি কখনো সম্ভব যে মানে যান্ত্রিক গোলযোগ মানে যন্ত্রটা যথেষ্ট ভালো নয় বলেই আমার পজিশন আর মোমেন্টামের এই প্রবলেমটা হচ্ছে? উত্তরটা হচ্ছে না।
মানে যত ভালো যন্ত্রই হোক না কেন, যত ভালো যন্ত্রই হোক না কেন, দেয়ার ইজ অলওয়েজ এ আনসার্টেনিটি ইন পজিশন অ্যান্ড মোমেন্টাম। মানে এটা কোনো ইনস্ট্রুমেন্টাল ফল্ট নয় হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ইট ইজ দ্য ইন্ট্রিনজিক প্রিন্সিপাল ইন কোয়ান্টাম মেকানিক্স। মানে দেয়ার ইজ অলওয়েজ, মানে সবসময় হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ম্যানিফেস্টেড হবে। এবার হ্যাঁ, কোথাও হয়তো পার্টিকেল ক্যারেক্টার বেশি, হ্যাঁ সেখানে মানে কোথাও হয়তো পার্টিকেল সাইজটা অনেকটা বেশি, মানে ক্লাসিক্যালি আমি জিনিসটাকে বেশি ট্রিট করতে পারছি আর কি, মানে ইজিলি ট্রিট করতে পারছি, সেখানে হয়তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ম্যানিফেস্টেড হচ্ছে না, মানে সেভাবে না দেখলেও চলে যাচ্ছে, কারণ আমার এখানে সিস্টেম সাইজ যথেষ্ট বড় হওয়ার জন্য আমি জিনিসটাকে ক্লাসিক্যালি ট্রিট করতে পারছি। বাট মানে সেটা হয়তো এই পার্টিকুলার কেসে হচ্ছে, কিন্তু আমি যদি চেষ্টা করি, আমি যদি ভালো করে দেখি ফ্রম দ্য মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ, তাহলে দেখবো হ্যাঁ এটাও একটা কোয়ান্টাম পার্টিকেল এবং সেখানেও হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। সো দেয়ার ইজ অলওয়েজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যত ভালো যাই হয়ে যাক না কেন। হ্যাঁ, তো সেটাই এখানে লেখা আছে যে is it due to the fact that our instrument is not well enough to measure the position and momentum simultaneously with arbitrary precision? The answer is no. It is an intrinsic principle in quantum mechanics. ঠিক আছে? আচ্ছা, এই যে যেটা বলছিলাম যে ইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অলওয়েজ ম্যানিফেস্টেড ইন রিয়েল এক্সপেরিমেন্ট? সার্টেনলি নট, মানে সবসময় দেখা যাচ্ছে না, কিন্তু দেয়ার ইজ অলওয়েজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওই আর কি মানে ক্লাসিক্যাল যে মানে যে সমস্ত প্রবলেমগুলো ক্লাসিক্যালি ট্রিট করা যাচ্ছে, হ্যাঁ, এবং ক্লাসিক্যাল মেকানিক্সে তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কোনো কনসেপ্ট নেই। ক্লাসিক্যাল মেকানিক্স তো মানে নিউটনিয়ান মেকানিক্স তো পরিষ্কার দেখাচ্ছে যে পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয়তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ম্যানিফেস্টেড হচ্ছে না, হ্যাঁ, কারণ যেহেতু ক্লাসিক্যালি আমি জিনিসটাকে পুরো ট্রিট করতে পারছি এবং সেটা এক্সপেরিমেন্টের সাথে মানে মিলে যাচ্ছে, বাট এরকম নয় যে সেখানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নেই, সেখানেও আছে। কিন্তু যদি দেখার দরকার হয়, যদি সেরকম কোনো প্রপার্টি আমাদের কাজে লাগে বা আমরা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে দেয়ার ইজ অলসো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে তাহলে এইটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, এইবার এখান থেকে তারপরে তাহলে এবার কনসিকোয়েন্স অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে চলে যাওয়া যায়। হ্যাঁ, তাহলে এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে বেসিক কথাগুলো হয়ে গেলে এবার তাহলে কনসিকোয়েন্সে যাচ্ছি। কনসিকোয়েন্সে যেতে গেলে এই পরের বেসিক্যালি পরের লেকচারটায় যেতে হবে। এই ডেট ফেটগুলো এগুলো সব আমি ঠিক করে দেবো তোমাদের পাঠানোর আগে। আচ্ছা, তাহলে এর কনসিকোয়েন্স কি? ফার্স্ট কনসিকোয়েন্স হচ্ছে কনসেপ্ট অফ রেস্ট। মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে যে কোনো পার্টিকেল রেস্টে থাকে না, মানে দেয়ার ইজ নো কনসেপ্ট অফ রেস্ট। তো সেটা কি করে দেখানো যায়? আচ্ছা, প্রথমে বলছি যে রেস্ট মানে কি? রেস্ট মানে একটা, মানে ধরো একটা মানুষ রেস্টে আছে, মানুষও তো একটা পার্টিকেল রেস্টে আছে, তার মানে কি? তাহলে তার ভেলোসিটিটা জিরো, তাহলে ভেলোসিটি জিরো। আচ্ছা, তাহলে ভেলোসিটি জিরো মানে মানে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি জিরো। আচ্ছা, ভেলোসিটি যদি জিরো হয়, মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ভি, মোমেন্টামও জিরো, তাহলে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম পি এক্সটা জিরো। তাহলে আনসার্টেনিটির মোমেন্টাম পি মানে ডেল্টা পি এক্স, সেটা কি হবে? রুট ওভার পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ স্কোয়ার। তাহলে পি এক্সটাই যদি জিরো হয়, পি এক্স স্কোয়ারও জিরো, তাহলে তার অ্যাভারেজও জিরো, তাহলে ডেল্টা পি এক্সটা জিরো হয়ে গেল। আচ্ছা, তাহলে ডেল্টা পি এক্স যদি জিরো হয়, এবার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলছে? ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু হবে। তাহলে এবার যদি এবার রেস্ট মানে কি? রেস্ট মানে তো তার পজিশনটাও ফিক্সড, সে এক জায়গায় চুপ করে বসে আছে, তাহলে ডেল্টা এক্সটাও তো জিরো হওয়া উচিত। বাট ইস ফাইনাইট, মানে ফাইনাইট না, ডেল্টা এক্সটা জিরো হওয়া উচিত, মানে একটা জায়গায় চুপ করে বসে আছে, কিছু হচ্ছে না। তাহলে ডেল্টা পি এক্সটাও জিরো, ডেল্টা এক্সটাও জিরো, তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু, এইচ ক্রস বাই টু তো হচ্ছে না, তাহলে তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানছে না, সেটা তো হতে পারে না, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানতেই হবে। আচ্ছা, এবার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে যদি মানতে হয়, তাহলে ডেল্টা পি এক্সটা জিরো, তাহলে ডেল্টা পি এক্স জিরো হওয়ার পরও হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানবে যদি ডেল্টা এক্সটা টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে এটা মেনে চলবে, তাই তো? মানে ধরো ডেল্টা এক্স ডেল্টা পি এক্স দুটোই যদি জিরো হয়, তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানছে না, কারণ ওটা তো গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু হতে হবে। আচ্ছা, এবার ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা হচ্ছে আমার জিরো হচ্ছে,
তাহলে ডেল্টা এক্সটা কি হবে, এইচ ক্রস বাই টু ইন্টু ডেল্টা পি এক্স, মানে মিনিমাম ডেল্টা এক্সটা যদি বলি, বা ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে এইচ ক্রস বাই টু ইন্টু ডেল্টা পি এক্স। এবার ডেল্টা পি এক্সটা জিরো হওয়ার পরও এই সম্পর্কটা মেনে কখন চলবে, যদি ডেল্টা এক্সটা টেন্স টু ইনফিনিটি হয়, মানে ডেল্টা এক্স টেন্স টু ইনফিনিটি হলে ডেল্টা পি এক্সটা জিরো হতে পারে। বা যদি তুমি উল্টো ভাবে লেখো যে ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু ইন্টু ডেল্টা এক্স, তাহলে ডেল্টা পি এক্সটা জিরো মানে ডেল্টা এক্সটা টেন্স টু ইনফিনিটি, তাহলে এই সম্পর্কটা মেনে চলছে। এবার ডেল্টা এক্স টেন্স টু ইনফিনিটি মানে কি, যদি কোনো একটা পার্টিকেল যে রেস্টে আছে তার কি করে ডেল্টা এক্স টেন্স টু ইনফিনিটি হয়, মানে আমি বলছি যে আমি রেস্টে আছি, মানে আমি রেস্টে আছি সেজন্য আমি ল্যাব থেকে ছুটি নিয়েছি, তাহলে আমি রেস্টে আছি, আমি ল্যাব থেকে ছুটি নিয়েছি, মানে আমি তো ম্যাক্সিমাম আমার বাড়ির মধ্যে থাকবো, মানে ডেল্টা এক্স যদি ফাইনাইট হয় ইজ অলসো ওকে, মানে আমি আমি হচ্ছে কি বাড়িতেই থাকবো। এবার আমি মানে রেস্টে আছি বলে আমাকে হয়তো আমার গাইড খোঁজ করছে করে দেখছে যে আমি বাড়িতে নেই, আমি হচ্ছে হসপিটালে আছি, তখন আমি বললাম ঠিক আছে আমার শরীর খারাপ তাই হসপিটালে এসেছি, হসপিটালে এসে বললো যে আমি হচ্ছে হসপিটালে নেই, আমি ওষুধের দোকানে গেছি, ঠিক আছে আমি ওষুধ কিনতে গেছি, তারপর ওষুধের দোকানে নেই, আমি কোথায় গেছি, না আমি কোনো বন্ধুর বাড়িতে গল্প করতে গেছি, সেটা কি করে সম্ভব, সেটা তো সম্ভব না। মানে আমি যখন বলছি রেস্টে আছি, পার্টিকেলটা রেস্টে আছে মানে সে চুপ করে এক জায়গায় বসে আছে, তাহলে কোনো দিক থেকে এটাকে ইয়ে করা যাচ্ছে না, তার মানে 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 এক্সপ্লেন করা যাচ্ছে না, তার মানে অবশ্যই মানে দেয়ার ইজ নো কনসেপ্ট অফ রেস্ট, মানে রেস্ট বলতে এক্স্যাক্টলি যেটাকে বোঝায় সেটা যদি হয় তাহলে হাইজেনবার্গ আনসাইক্লিটি প্রিন্সিপাল মানবে না। হাইজেনবার্গ আনসাইক্লিটি প্রিন্সিপালকে যদি বাঁচাতে হয়, যেটা তোমাকে বাঁচাতে হবেই, তাহলে দেখা যাচ্ছে তুমি যদি মোমেন্টামকে মানে জিরো করে দাও, আনসার্টেনিটির মোমেন্টাম যদি জিরো হয়ে যায় তাহলে আনসার্টেনিটির পজিশন সেটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেটা যদি হয়ে যায় তাহলে সেটা কখনোই রেস্ট হতে পারে না, ঠিক আছে। এটা হলো এক নম্বর, এই যে তাহলে দিস ভায়োলেটস দ্য এটা এটা। আচ্ছা, অ্যাপ্রোচ টু কি, অ্যাবসলিউট রেস্ট ইমপ্লাইজ দ্য আনসার্টেনিটি ইন পজিশনটা জিরো। এবার ধরো ডেল্টা এক্সটা হচ্ছে জিরো হয়ে গেল, তাহলে ডেল্টা এক্স যদি জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফর্ম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু টু। এবার ডেল্টা এক্সটা যদি জিরো হয় তাহলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে বাঁচাতে গেলে ডেল্টা পি এক্সটা টেন্স টু ইনফিনিটি হতে হবে, ঠিক উল্টোটা, আগে যেটা বলেছিলাম তার উল্টোটা এটা হতে হবে। তাহলে ডেল্টা পি এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তার মানে পি এক্স টেন্স টু ইনফিনিটি হতে হবে, তাহলে পি এক্স টেন্স টু ইনফিনিটি মানে হচ্ছে ওই ভি এক্স মানে এম ইন্টু ভি এক্স মানে ভেলোসিটিটা টেন্স টু ইনফিনিটি হতে হবে। তাই ভেলোসিটি যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে সেটা কি করে রেস্টে আছে, রেস্ট মানে তো সেটা হতে পারে না, তাহলে দিস ইজ অ্যাবসার্ড ফর এ পার্টিকেল হুইচ ইজ অ্যাট রেস্ট, therefore nothing can be in absolute rest due to Heisenberg uncertainty principle. So this is the first consequence of Heisenberg uncertainty principle, যে কোয়ান্টাম পার্টিকেল মানে যে কোনো পার্টিকেলই রেস্ট নেই। হ্যাঁ, এবার তুমি হচ্ছে তোমার পার্টিকেলটা সাইজ এমন হয়ে গেল যে তুমি তাকে ক্লাসিক্যালি রিড করতে পারছো বলে তুমি হচ্ছে কি সে রেস্টে আছে কি নেই আমাকে ওই দিকটা তো দেখতে হচ্ছে না, ওটা সাইজটা এমন যে ক্লাসিক্যালি ট্রিট করে আমার যা যা দরকার আমি সেগুলো পেয়ে যাচ্ছি এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে মিলে যাচ্ছে, মানে এটার ক্ষেত্রেও রেস্টে আছে কি নেই সেটা আমার দেখার দরকার পড়লো না, মানে আমার সেই পার্টিকুলার প্রপার্টিটা ম্যানিফেস্টেড হলো না, আমার দেখার দরকার পড়লো না, সেই জন্য ঠিক আছে। কিন্তু আমি যদি দেখি তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ সেই পার্টিকুলার রেস্টে নেই, কেউ রেস্টে নেই, কেউ রেস্টে থাকতেই পারে না, ঠিক আছে। সো দেয়ার ইজ নো কনসেপ্ট অফ রেস্ট। আচ্ছা, নেক্সট কনসিকুয়েন্স হচ্ছে কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি। জিরো পয়েন্ট এনার্জি, জিরো পয়েন্ট এনার্জি কি, জিরো পয়েন্ট এনার্জি নিয়ে অনেক ডিটেলে পড়াশোনা করতে হবে তোমাদের, প্রত্যেকটা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়া হয়ে যাওয়ার পর যখন সিম্পল সিস্টেম মানে অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স ইন সিম্পল সিস্টেম নিয়ে যখন কথা বলা হবে তখন দেখবে যে মানে জিরো পয়েন্ট এনার্জি কথাগুলো বারবার আসছে, প্রত্যেকটা ক্ষেত্রে জিরো পয়েন্ট এনার্জি ক্যালকুলেট করা হবে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে মিনিমাম পসিবল এনার্জি এ সিস্টেম ক্যান হ্যাভ, সেটাকে বলে জিরো পয়েন্ট এনার্জি। তাহলে মিনিমাম পসিবল এনার্জি দ্যাট এ পার্টিকুলার কাইন্ড অফ মোশন বা পার্টিকুলার সিস্টেম ক্যান হ্যাভ। ফর এ ক্লাসিক্যাল পার্টিকেল জিরো পয়েন্ট এনার্জি ক্যান বি জিরো, বাট ফর কোয়ান্টাম পার্টিকেল জিরো পয়েন্ট এনার্জি মে নট বি জিরো, মানে জিরো পয়েন্ট এনার্জি জিরো হতেই পারে কিন্তু দেখতে হবে হাইজেনবার্গ আনসাইক্লিটি প্রিন্সিপাল মেনে চলছে কিনা, যদি মেনে চলে
জিরো হওয়ার পরও যদি মেনে চলে সেটা পার্টিকুলার ওই প্রবলেমটার প্রপার্টির জন্য বা পার্টিকুলার প্রবলেমটার এমনভাবে ডিফাইন করা হয়েছে যে জিরো পয়েন্ট এনার্জি জিরো হওয়ার পরও সে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলছে, দেন ইট ইজ ওকে। বাট যদি এরকম হয় যে জিরো পয়েন্ট এনার্জি জিরো হওয়ার জন্য সে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাচ্ছে, তাহলে তার জিরো পয়েন্ট এনার্জি জিরো হবে না, তার মিনিমাম একটা এনার্জি থাকবে। সেটা কিভাবে থাকবে, তার জন্য কিভাবে কি চেঞ্জ করতে হবে সেটা তখন দেখা যাবে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে সেটা একটা একটা করে সিম্পল সিস্টেম যেগুলো আমরা পড়ি সেগুলো নিয়ে অল্প অল্প কথা বলা যাক। তাহলে প্রথমে আমরা একটা সিস্টেম পড়বে তোমরা, সেটাকে বলা হচ্ছে একটা পার্টিকেল, যেটা এরকম একটা বক্সের মধ্যে একটা পার্টিকেল আছে এবং বক্সের মধ্যে এই পার্টিকেলটার কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রি পার্টিকেল কনফাইন্ড ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল এবং পার্টিকেলটার মাস হচ্ছে এম। ঠিক আছে, তাহলে এই বক্সের মধ্যে কোনো পোটেনশিয়াল নেই, এটা ইনফাইনাইট ওয়াল বক্স যার মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, এটা ফ্রি পার্টিকেল এবং বক্সের বাইরে পোটেনশিয়ালটা ইনফিনিটি এবং বক্সের লেন্থ হচ্ছে এল। তাহলে সেটাই এখানে লেখা হয়েছে যে ভি এক্সটা জিরো ওয়েন এক্সটা জিরো থেকে এল এর মধ্যে আর ইনফিনিটি আদারওয়াইজ। দিস পার্টিকেল ক্যানট বি ফাউন্ড আউটসাইড দ্য বক্স, মানে এটা একটা ইনফাইনাইট ওয়াল আছে, হ্যাঁ, এটা হচ্ছে বাইরে আসতে পারে না। ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জি জিরো, এটাকে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম বলে, ওই জন্য এখানে পিআইএবি প্রবলেম লেখা হয়েছে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোটাল এনার্জি, তাহলে এটা তো ফ্রি পার্টিকেল বক্সের মধ্যে যার মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, তাহলে টোটাল এনার্জিটাই কাইনেটিক এনার্জি, মানে সোনলি দ্য কাইনেটিক এনার্জি এটা হয়। তাহলে টোটাল এনার্জি যদি কাইনেটিক এনার্জি হয়, কাইনেটিক এনার্জি তো পি স্কোয়ার বাই টোয়াইস এম হয়, তাহলে ই ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টোয়াইস এম। আচ্ছা, এবার জিরো পয়েন্ট এনার্জি যদি জিরো হয় তাহলে এই ইটা জিরো হয়ে যাবে, মিনিমাম যে এনার্জি সেটা যদি জিরো হয় তাহলে পি স্কোয়ার বাই টোয়াইস এমটা জিরো, তাহলে সেখান থেকে পি এক্স স্কোয়ারটা জিরো, সেখান থেকে পি এক্সটা জিরো। তাহলে আনসার্টেনিটি ইন এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম রুট ওভার পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ স্কোয়ার, সেটাও জিরো, কারণ পি এক্স স্কোয়ারটা জিরো, পি এক্স জিরো, তাহলে এদের অ্যাভারেজও জিরো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা যদি জিরো হয়ে যায়, আচ্ছা, তাহলে অ্যাজ দ্য পার্টিকেল ইজ কন্টেন্ড ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল, দেন আনসার্টেনিটি ইন পজিশন ডেল্টা এক্স সেটা ম্যাক্সিমাম কত হতে পারে, মানে পার্টিকেলটা তো এই 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 বক্সের মধ্যেই আছে, মানে আমি যেটা বলছিলাম আমি বাড়িতেই আছি, তাহলে আমার আনসার্টেনিটি ইন মোমেন্টাম ম্যাক্সিমাম কি হতে পারে, বাড়ির মধ্যেই হবে, আর তো কোথাও হতে পারে না। বা আমাকে হচ্ছে গিয়ে ধরো এই 10টা থেকে রাত 8টা অবধি ল্যাবে পাওয়া যায়, তাহলে তাহলে এই আমার আনসার্টেনিটি ইন মোমেন্টাম মানে পজিশন যেটা হতে পারে সেটা ম্যাক্সিমাম কাল্টিভেশনের ল্যাব হবে, আর তো কোথাও হতে পারে না। বা তোমরা যে কলেজে পড়ো ম্যাক্সিমাম কলেজ হবে ওই পার্টিকুলার টাইমে, সেটাই হতে পারে। তাহলে এই পার্টিকেলটা যে এই বক্সের মধ্যে আছে, তাহলে আনসার্টেনিটি ইন পজিশন অফ দিস পার্টিকেল ম্যাক্সিমাম আনসার্টেনিটি সেটা হবে হচ্ছে ডেল্টা এক্সটা, সেটা এল, এই বক্সের লেন্থটাই হতে পারে, তার থেকে বেশি কিছু হবে না। তাহলে যে এটাই, তাহলে আনসার্টেনিটি ইন পজিশন ডেল্টা এক্স যেটা সেটা এল হবে, মাস্ট বি ফাইনাইট, সেটা এল হতে পারে। তাহলে ডেল্টা পি এক্সটা যদি জিরো হয় আর ডেল্টা এক্সটা যদি ফাইনাইট হয়, তাহলে কোনো একটা ফাইনাইট নাম্বারের সাথে জিরো গুণ করলে মাল্টিপ্লাই করলে তো সেটা জিরো হয়ে যাবে, তাহলে তো সেটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানছে না, বাট হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানতেই হবে। তাহলে এটা ডেল্টা পি এক্সটা যদি জিরো হয় তাহলে এটা মানতে গেলে আর একটা উপায় আছে, সেটা হচ্ছে ডেল্টা এক্সটাকে টেন্স টু ইনফিনিটি হতে হবে, কিন্তু সেটাও তো হওয়া সম্ভব না, কারণ এর ম্যাক্সিমাম আনসার্টেনিটিটা এল হতে পারে। তার মানে কি, তার মানে জিরো পয়েন্ট এনার্জি জিরো হতেই পারে না, এটাই। তার মানে ফর পিআইএবি জিরো পয়েন্ট এনার্জি ক্যানট বি জিরো। এবং যখন আমরা এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক তোমরা পার্টিকেল ইন এ বক্সের জন্য করবে তখন দেখতে পাবে যে অ্যাকচুয়ালি হ্যাঁ মানে এটা জিরো হয় না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এই যে মানে এরকম মানে এনার্জিটা এন স্কোয়ার এস স্কোয়ার বাই 8 ml স্কোয়ার এরকম দেখতে হয়, যেখানে এনটা 1 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হবে না, এই কারণে 1 থেকে যদি শুরু হয় তাহলে এর যে মিনিমাম এনার্জি যেটা E1 সেটা E স্কোয়ার বাই 8 ml স্কোয়ার হয়, যেখানে এনটা হচ্ছে এই কোয়ান্টাইজেশনটা। ঠিক আছে, এটা ব্যাপার। তারপরে নেক্সট হচ্ছে ভাইব্রেশনাল মোশন। তাহলে পার্টিকেলটা ছিল, এটা ছিল বেসিক্যালি অল অ্যাবাউট দ্য ট্রান্সলেশনাল মোশন। এবার হচ্ছে ভাইব্রেশনাল মোশন। তাহলে কোনো একটা পার্টিকেলের ভাইব্রেশনাল মোশন বুঝতে গেলে আমরা মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, ওয়ান ডাইমেনশনাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে কথা বলি। তাহলে এরকম একটা অসিলেটর আছে যেখানে একটা পেন্ডুলাম আছে বা পার্টিকেল আছে অফ মাস এম, যেটা এইভাবে দুলছে ধরো, এবং সেটা অবশ্যই হুকস ল মেনে চলে, যেটা বলছে এ প্রপোর্শনাল টু মাইনাস অফ এক্স বা এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স,
যেখানে k টা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অ্যান্ড x টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এবং এখান থেকে পোটেনশিয়াল এনার্জি ওই f টা হচ্ছে মাইনাস dvdx হয়, সেখান থেকে পোটেনশিয়াল এনার্জি vx টা বের করা যায় হাফ কে এক্স স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি ইটা হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ সেম হুইচ ইজ px স্কোয়ার বাই টুয়াইস m প্লাস পোটেনশিয়াল এনার্জি এই পার্টিকুলার কেসে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা আচ্ছা, এবার প্রথমটাও হচ্ছে স্কোয়ার, পরেরটাও স্কোয়ার, তাহলে অবশ্যই এই দুটো গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হবে, তাহলে এনার্জিও অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হওয়া উচিত, মানে এখানে এটা পুরোটাই পজিটিভ হওয়া উচিত। আচ্ছা, এবার যদি জিরো পয়েন্ট এনার্জিটা জিরো হয়, জিরো পয়েন্ট এনার্জি যদি জিরো হয় তাহলে এটা কি হতে পারে, তার মানে অবশ্যই মানে দেখো মানে এখানে তো দুটোই স্কোয়ার মানে দুটোই পজিটিভ, তাহলে দুটোই যদি পজিটিভ টার্ম হয় তাহলে তাদের সামেশনটা জিরো, মানে কি প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা করে জিরো। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে ইফ জিরো পয়েন্ট এনার্জি ইজ জিরো দেন পি এক্স স্কোয়ার ইজ আলাদা করে জিরো অ্যান্ড ভি এক্স স্কোয়ার ইজ অলসো জিরো। মানে আমি বলতে চাইছি যে পি এক্স এর স্কোয়ার আছে, মানে একটা স্কোয়ার টার্ম ইনভলভ আছে, হাফ কে এক্স স্কোয়ার সেখানেও স্কোয়ার টার্ম ইনভলভ আছে, তাহলে দুটোই তো স্কোয়ার টার্ম, তাহলে এদের সামেশনটা হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে তাহলে এটা কি করে সম্ভব, দুটোই যখন স্কোয়ার টার্ম তাহলে দুটোই তাদের সামেশনটা জিরো, এটা সম্ভব কি করে, দুটো মানে আলাদা আলাদা করে জিরো তবেই তাদের সামেশন জিরো হতে পারে। তাহলে পি এক্স স্কোয়ারটাও জিরো আর এক্স স্কোয়ারটাও জিরো, তাহলে পি এক্স স্কোয়ারটা জিরো মানে তার পি এক্সটা ও জিরো আর এক্স স্কোয়ারটা জিরো মানে এক্সটা জিরো, তাহলে হচ্ছে তাহলে পি এক্সটা জিরো মানে তার আনসার্টেনিটি ইন মোমেন্টাম জিরো, আনসার্টেনিটি ইন পজিশন জিরো, তার মানে দুটোই যদি জিরো হয়ে যায় তাহলে তারা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানছে না, সেটা তো সম্ভব না। সেই জন্য দেখা যায় যে জিরো পয়েন্ট এনার্জি জিরো হয় না, এবং এই পার্টিকুলার কেসেও যখন ওই কোয়ান্টাম মেকানিক্স করব দেখা যাবে যে এনার্জিটা হয় এন প্লাস হাফ এইচ নিউ বা এইচ ক্রস ওমেগা, যেখানে এনটা 0 1 2 3 হতে পারে, তাহলে দেখো মিনিমাম যে এনার্জি জিরো পয়েন্ট ভাইব্রেশনাল এনার্জি সেটা হচ্ছে হাফ এইচ ক্রস ওমেগা বা হাফ এইচ নিউ হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে এরকম আর কি, এরকম বিভিন্ন আর কি আরো সব আছে, দাঁড়াও কোথায় গেল, হ্যাঁ তাহলে এই প্রতিটা জিনিস একবার জাস্ট বলে দেওয়া যাক, দেখি আর কি কি আছে। এই এস্টিমেশন এত বলার দরকার নেই, এইটা আমি করে যাব, তো এইটুকু বলে দিলেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রি পার্টিকেল ইন মানে ইন এ লাইন আর কি, ওয়ান ডি, সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে যে মানে এরকম একটা পার্টিকেল আছে যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি করতে পারে আর কি, তাহলে এটা ফ্রি পার্টিকেল মানে কোনো পজিশন কোনো মোমেন্টাম মানে কোনো পোটেনশিয়াল নেই, তাহলে টোটাল এনার্জিটাই কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম, তাহলে এটা যদি জিরো হয় মানে এনার্জিটা যদি জিরো পয়েন্ট এনার্জি যদি জিরো হয় তাহলে পি এক্স স্কোয়ার জিরো, পি এক্সটা জিরো, তাহলে এটার ক্ষেত্রে ওই তোমার হচ্ছে আনসার্টেনিটি মোমেন্টামটা জিরো, তাহলে এটা যদি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা যদি মানতে হয় আনসার্টেনিটি মোমেন্টাম জিরো হওয়ার পরও, তাহলে আনসার্টেনিটি পজিশন টেন্স টু ইনফাইনাইট হতে হবে, এই পার্টিকুলার কেসে কিন্তু সেটা হতে পারে। এটার পার্টিকুলার কেসে এটা যেহেতু একটা ফ্রি পার্টিকেল মুভিং ইন এ লাইন মানে মুভিং ইন ওয়ান ডাইমেনশন আর কি একটা লাইনের ওপর, সেটা মাইনাস এক্স থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যেভাবে খুশি থাকতে পারে, এই পার্টিকুলার কেসে কিন্তু এটা হতে পারে। তাহলে in this case the particle is completely delocalized which means uncertainty in position delta x tends to infinite. Now মানে delta x delta px may be greater than equals to h cross by 2 even if delta px is 0. In other words, hydrogen identity principle may be obeyed even if delta px is 0 for free part. Therefore, for free particle, 0 point energy may be 0 without violating Heisenberg identity principle. এবং কোয়ান্টাম মেকানিক্স করে দেখা যায় যে হ্যাঁ এটা 0 হয়। ঠিক আছে, এটা ব্যাপার। তারপরে ফ্রি পার্টিকেল রোটিং অন এ রিং ফর ফিক্সড রেডিয়াস, এটা হচ্ছে কি রোটেশনাল মোশন, এই পার্টিকুলার কেসেও দেখা যায় যে দেখো মানে এখানের ক্ষেত্রে এখানেও যেহেতু এটা রোটেশনাল মোশন পুরোটাই রোটেশনাল কাইনেটিক এনার্জি, দেয়ার ইজ নো পোটেনশিয়াল এনার্জি, কারণ এটা ফ্রি পার্টিকেল বলা হয়েছে, কোনো পোটেনশিয়াল এনার্জি কাজ করছে না, তাহলে টোটাল এনার্জিটা ই যেটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি যেটা হয় হচ্ছে এল স্কোয়ার বাই টুয়াইস আই, যেখানে এল স্কোয়ারটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার আর আইটা হচ্ছে মোমেন্টাম ইনার্শিয়া, তাহলে সেটা জিরো হয়ে যাবে যদি জিরো পয়েন্ট এনার্জি জিরো হয়, তাহলে এল স্কোয়ারটা জিরো হয়ে যাবে, এলটা জিরো হবে, তাহলে আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম এই পার্টিকুলার কেসে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার ক্যানোনিক্যাল কনজুগেট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফাই মানে সেটা দেখতে হবে,
তাহলে অ্যাঙ্গুলার আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেল্টা এল বা সিগমা এল, সেটা হচ্ছে ওই এল স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজ স্কোয়ার, সেটা হচ্ছে জিরো হয়ে গেল। তাহলে ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা এল ডেল্টা ফাই গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 হতে হবে। তাহলে ডেল্টা এলটা যদি জিরো হয় তারপরও হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বাঁচতে পারে যদি ডেল্টা ফাইটা টেন্ডস টু ইনফাইনাইট হয়। এবার সেটা কি হয় সেটা দেখা যায় যে ডেল্টা ফাইটা কি, ডেল্টা ফাইটা হচ্ছে আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে ধরো প্রথমে এটা আমার ফাই ছিল, আচ্ছা এখন আমার এখান থেকে শুরু হয়েছিল, এটা ঘুরে আসার পর ধরো আমি নেক্সট বার যখন মেজার করছি তখন আমি পাচ্ছি এই জায়গাটায়, এই যে আমার কার্সারটা দেখো এরকম একটা জায়গায় ধরো আমাকে পাওয়া যাচ্ছে পার্টিকেলটাকে। তাহলে আমার তাহলে এই মেজার করতে গিয়ে ভুল কতটা হলো, সেটা হচ্ছে এই পরিমাণ ভুলটা হচ্ছে, সেটা হচ্ছে ডেল্টা ফাই। এবার কথাটা হচ্ছে এই যে ডেল্টা ফাই যে ভুলটা হচ্ছে, সেই ডেল্টা ফাইটা কখন মানে কখন তুমি ভুলটা পাচ্ছ তুমি জানো না, এটা কতবার ঘুরে আসার পরে এই ভুলটা পাচ্ছ। একবার হতে পারে, মানে মিনিমাম যে ভুলটা পেতে পারো সেটা হচ্ছে একবার ঘুরে আসার পরে, যেটা হচ্ছে 360 ডিগ্রি মানে 2 পাই ঘুরে এসছে ঘুরে আসার পরে। এবং সেটা যে কত সেটা মানে সেটা একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে করে সেটা ইনফাইনাইট টাইমস ঘুরে আসার পরেও এই ভুলটা পেতে পারো। তার মানে যে ডেল্টা ফাই যেটা আমি মেজার করছি এটার মধ্যে অলরেডি ইন্ট্রিনজিক একটা ভুল হয়ে বসে আছে, মানে এটার মধ্যে অলরেডি একটা মানে ইন্ট্রিনজিক হয়ে বসে আছে, হ্যাঁ মানে ভুল হয়ে বসে আছে আর কি এটার মধ্যে, মানে অলরেডি একটা আনসার্টেনিটি এটার মধ্যে আছে। সেটা কতবার করছি সেটা আমরা কিছু বলতে পারছি না। তো সেই জন্যই ডেল্টা ফাই যেটা সেটাকে লেখা যায় যে ডেল্টা ফাই মে বি ডেল্টা ফাই প্লাস 2 পাই এন, যেখানে এনটা 0, 1, 2 করে ইনফিনিটি অবধি হতে পারে। তার মানে ডেল্টা ফাই টেন্স টু ইনফিনিটি হতে পারে। তাহলে যদি ডেল্টা এলটা টেন্স টু 0 হয়ও তারপরও হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভ্যালিড হবে যদি ডেল্টা ফাই টেন্স টু ইনফিনিটি হয়। এবং হ্যাঁ ডেল্টা ফাইটা টেন্স টু ইনফিনিটি হতে পারে, এটা ইন্ট্রিনজিক্যালি হতে পারে। সেই জন্য মানে মানে দো দ্য ডেল্টা এল টেন্স টু মানে 0 তারপরেও এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলছে, সেই জন্য এটা 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে। এবং এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করে দেখা যায় যে হ্যাঁ সত্যি এই 0 পয়েন্ট এনার্জি 0 হয়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা রোটেশনাল মোশন, এই সেম মানে যে কোনো রোটেশনাল মোশনের ক্ষেত্রে। এরপরে রিজিড রোটার বলে একটা সিস্টেম পড়তে হবে তোমাদের, সেটাও ওই সেম রোটেশনাল মোশন, মানে এখানে যেমন একটা পার্টিকেল রোটেটিং অন রিং অফ ফিক্সড রেডিয়াস আর, তেমন এখানেও রিজিড রোটার মানে হচ্ছে কি মানে একটা ডায়াটমিক মলিকুল ভাবতে পারো, যে ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে একটা সেন্টার অফ মাস ডিফাইন করা হয়, সেই সেন্টার অফ মাসের রেসপেক্ট ওই মলিকুলটা রোটেট করছে। তার মানে একই রকম ভাবে ওই একটা মানে একটা পার্টিকেল মানে একটা 2 পার্টিকেলকে একটা ইফেক্টিভলি 1 পার্টিকেল প্রবলেমে কনভার্ট করা হয়, যে তারপরে বলা হয় যে একটা পার্টিকেল একটা ফ্রি পার্টিকেল যেটা রোটেট করছে অ্যাবাউট এ সারফেস অফ ফিক্সড রেডিয়াস আর। রিজিড কথাটার মানে হচ্ছে রোটেশনের সময় বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, সেখানেও আরটা ফিক্স। তাহলে সেটাও একটা রোটেশনাল মোশন, সেখানেও পুরো এনার্জিটা রোটেশনাল কাইনেটিক এনার্জি, সেখানেও সব সেম, আগে যেভাবে বলা হলো এক্স্যাক্টলি সেম, যে কারণে সেটার ক্ষেত্রেও মানে 0 পয়েন্ট এনার্জি 0 হওয়ার পরও সেটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলছে, এবং সেই জন্য মানে এটা 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে। তাহলে কি দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 হবেই না, কিছু কিছু ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি মেবি 0, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যেটা অ্যাকচুয়াল কথা সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনে চলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর কনসিকোয়েন্স। আচ্ছা 3 নম্বর কনসিকোয়েন্সটা এখানে লেখা নেই, আর আমার কাছে না এও নেই, এটা একটু ভুল হয়ে গেছে। কটা বাজে, কোনো টাইম তো ছিল, কি করব আমার কাছে এও নেই কিছু। পিপিটিটা আমি তখন খুঁজছিলাম, এগুলো তো এখন খুলবে না, একটুখানি দাঁড়াও জাস্ট না, এখন তো অনেক সময় আছে, আমি পিপিটিটা খুঁজে বার করে, আসলে আমার কাছে বোর্ডও নেই যে আমি একটা বোর্ডে একটুখানি লিখে দেখিয়ে দেবো।
তাহলে এটা আরেকটুখানি জাস্ট একটা বলার আছে, মানে এটার কনসিকোয়েন্স হিসেবে আর একটা দেখা যেতে পারে, মানে আরো কিছু একটা দুটো জিনিস দেখা যেতে পারে, যার মধ্যে একটা দেখিয়ে দিলেই বাকিটা তোমরা করতে পারবে। সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন, মানে ইলেকট্রন ক্যানট স্টে উইদিন দ্য নিউক্লিয়াস। দিস ইজ অলসো দ্য কনসিকোয়েন্স অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেটা পরিষ্কার দেখানো যায় আর কি। ঠিক আছে, আমি জাস্ট ওইটুকু ওইটা দেখিয়ে, মানে ওই ডেরিভেশনটা দেখিয়ে দিতে চাইছি। মানে ওটা কিছুই নেই, এবং ওটা মুখে মুখে বলে দিলেও হবে, বাট আমি জাস্ট একবার দেখিয়ে দিতে চাইছি যে মানে তার মানে সেক্ষেত্রে তার মোমেন্টামটা বার করতে হবে, মানে কাইনেটিক এনার্জিটা বার করতে হবে। কাইনেটিক এনার্জিটা কি হবে, মানে পিএক্স স্কোয়ার বাই টোয়াইস এম হবে আর কি। এবার পিটা কি ওই এম, মানে এম আর ভি, এবার ভেলোসিটি তো আমরা জানি মানে আর কি। তাহলে সেখান থেকে এটা মানে মানে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু। এবার ডেল্টা পি এক্সটা হবে হচ্ছে এইচ ক্রস বাই টু ইন্টু ডেল্টা এক্স। এবার ডেল্টা এক্সটা কি হতে পারে, সেটার ম্যাক্সিমাম মানে কোন এক মানে নিউক্লিয়াস মানে এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা থাকবে কি থাকবে না, সেই সেটা যদি দেখতে চাই, তাহলে ওই ইলেকট্রনটার মানে ম্যাক্সিমাম আনসার্টেনিটি কি হতে পারে, নিউক্লিয়াসের রেডিয়াসটা হবে। তাহলে ওই ডেল্টা এক্স যেটা, সেটা হবে বেসিক্যালি নিউক্লিয়াসের রেডিয়াস। এবং সেইভাবে যদি আমি এটা নিউক্লিয়াসের রেডিয়াস অফ দ্য অর্ডার অফ 10⁻⁻15 মিটার হয়, তাহলে এবার এইচ ক্রস বাই টু ইন্টু এইটা হয়ে যাবে। তাহলে সেরকম ভাবে যদি করি এবং কাইনেটিক এনার্জি যদি বার করা হয়, তাহলে দেখা যায় যে যে বাইন্ডিং এনার্জি যেটা আসে, মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন উইদিন দ্য নিউক্লিয়াস যেটা আছে, সেটা অফ দ্য অর্ডার অফ মানে মানে 9000-এর বেশি কিছু একটা মেগা ইলেকট্রন ভোল্ট এরকম কিছু আসে। এবার নর্মালি নিউক্লিয়াসের মধ্যে যে আমাদের প্রোটন নিউট্রন থাকে, তার কাইনেটিক এনার্জি হয় হচ্ছে 5-6 মেগা ইলেকট্রন ভোল্ট মতো, সেই জন্য ওটা থাকতে পারে। হ্যাঁ, এবার যদি ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয়, মানে যদি থাকতো, তাহলে তার কাইনেটিক এনার্জি হতো, যেটাকে আমি বেসিক্যালি বলছি বাইন্ডিং এনার্জি, সেটা হচ্ছে 9000-এর উপরে মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে অবশ্যই সেটা থাকবে না, অবশ্যই সেটা ছেড়ে বেরিয়ে আসবে। সেজন্য এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে পরিষ্কার দেখানো যায় যে দ্য নিউক্লিয়াস, এই মানে ইলেকট্রন ক্যানট স্টে ইন দ্য নিউক্লিয়াস, বা ইলেকট্রন ক্যান স্টে ইন উইদিন দ্য অ্যাটম। হ্যাঁ, এরকম, বা প্রোটন আর আর নিউট্রন ক্যান স্টে উইদিন দ্য নিউক্লিয়াস, এই সমস্ত জিনিসগুলো দিজ আর অলসো দ্য কনসেপ্ট অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেইটা যারা একটুখানি আমি জানি না খুলবে কিনা, আমি একটু চেষ্টা করছি। এটা মনে হয় এসেছে, দাঁড়াও একটুখানি আরো। তাহলে আমি জাস্ট ওইটা দেখিয়ে দেবো, দেখিয়ে দিলে তাহলে তোমাদের শেষ হয়ে যাবে, আর কিছু বলার নেই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে। হ্যাঁ, এসেছে। এই যে এইটা, এটা আচ্ছা, এটার ক্ষেত্রে বলছি যে আচ্ছা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, এইটা তাহলে এটা কি করে দেখানো যায়, বলছি ইফ ইলেকট্রন ক্যান স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, দেন ম্যাক্সিমাম আনসার্টেনিটি অফ দ্য পজিশন অফ দ্য ইলেকট্রন ডেল্টা এক্স ম্যাক্স যেটা, সেটা হচ্ছে কি ওই মানে ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস হবে, যেটা একটু আগে বললাম, ধরো সেটা ডি। তাহলে ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু। তাহলে ডেল্টা পি এক্স যেটা হবে, মানে মিনিমাম আনসার্টেনিটি ইন মোমেন্টাম, ডেল্টা পি এক্স মিনিমাম যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে ইকুয়ালস টু হয়ে গেল এইচ ক্রস বাই টু ডেল্টা এস ম্যাক্সিমাম। এবার ডেল্টা এস ম্যাক্সিমামটা হচ্ছে ডি, নিউক্লিয়াসের ডায়ামিটার, সেটা বলে রেখেছি, তাহলে সেইটা হবে। আচ্ছা, তাহলে মিনিমাম ভ্যালু অফ পি এক্স যেটা, হ্যাঁ সেইটা ওই পি এক্স মিনিমাম যেটা, সেটা এইচ ক্রস বাই টু ইন্টু ডেল্টা এক্স ম্যাক্সিমাম, যেটা হচ্ছে ওই এইচ মানে এইচ ক্রস মানে এইচ বাই টু পাই, তাহলে এইচ বাই ফোর পাই ইন্টু ডি হবে। এটা এটা হলো। আচ্ছা, এবার এটাকে দুভাবে দেখা যেতে পারে। তাহলে মিনিমাম স্পিড অফ দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে কি ওই ভিটা, সেটা পি এক্স বাই এম, মানে পি এক্সটা যদি এম ভি হয়, তা এম ভি এক্স হয়, তাহলে ভি এক্সটা হবে পি এক্স বাই এম। তাহলে ভি মিনিমামটা হচ্ছে পি মিনিমাম বাই এম ইন্টু এম, মানে এম মানে হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন।
তাহলে এই পি মিনিমামটা কত সেটা অলরেডি বের করে রেখেছি, H/4πme ইন্টু ডি। এবার এইচ এর ভ্যালুটা বসালাম, এগুলোর প্রত্যেকটার ভ্যালু জানি বসালাম। আর টিপিক্যালি মানে নিউক্লিয়াসের ডায়ামিটার 10⁻15 মিটার মতো হয়, সেটা পুরো বসিয়ে দিলাম। তাহলে সেটা যদি হয় তাহলে মানে ডায়ামিটার, কিন্তু রেডিয়াস না, ডায়ামিটার, হ্যাঁ এটা বলা হচ্ছে মানে 2 ইন্টু রেডিয়াস আর কি। হ্যাঁ তাহলে এইটা হয়, তাহলে এরকম ভাবে এটা যদি হলো তাহলে এইটা হচ্ছে আমার এরকম ভাবে এটা হবে। তাহলে এটা যদি বার করি তাহলে এটা দেখা যাচ্ছে যে 5.79 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড হচ্ছে। এটা কি তাহলে এটা তো অবশ্যই এটা দেখে কি বোঝা যাচ্ছে, গ্রেটার দ্যান দ্য স্পিড অফ দ্য লাইট। তাহলে কোন একটা ম্যাসিভ পার্টিকেল যার ভেলোসিটিটা লাইটের স্পিডের থেকে বেশি, সেটা সম্ভব? সেটা তো হতেই পারে না। তাহলে দিস ইজ অ্যাবসার্ড, এটা হতে পারে না। অন দ্য আদার হ্যান্ড যদি কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস যদি ক্যালকুলেট করো তাহলে সেটা কি হবে, টি মিনিমামটা হবে পি মিনিমাম স্কোয়ার বাই টুয়াইস এম অফ ই। আচ্ছা পি মিনিমাম বের করা ছিল ফ্রম দ্য হাইজেনবার্গ আনসারটেনিটি প্রিন্সিপাল, তাহলে সেগুলো সব বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে প্রত্যেকটা ভ্যালু বসালাম, বসিয়ে দিয়ে এটা দেখা যাচ্ছে দেখো যে 9546 মেগা ইলেকট্রন ভোল্ট আসছে, which is very greater than the binding energy of the proton and neutron within the nucleus, মানে which is the very greater than the binding energy of a particle which can stay in the nucleus। তাহলে অবশ্যই এটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এরকম ভাবেই কিন্তু এই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যেটা মানে যেগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে সেটা 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, তার মানে অবশ্যই ইলেকট্রন থাকবেই না ওটার মধ্যে। এই একই রকম ভাবে তুমি দেখাতে পারো এই সেম লজিকে যে প্রোটন আর নিউট্রন ক্যান স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, তাহলে সেক্ষেত্রে চেঞ্জটা কি হবে, প্রোটন আর নিউট্রনের মাসটা ইউজ করতে হবে, বাকি সব একই থাকবে। একই রকম ভাবে দেখাতে পারো ইলেকট্রন ক্যান স্টে উইদিন দ্য অ্যাটম, এটার ক্ষেত্রে কি চেঞ্জ হবে, অ্যাটমের রেডিয়াস, অ্যাটমের ডায়ামিটার কনসিডার করতে হবে, বাকি সব একই থাকবে, ঠিক আছে। এইগুলো কিন্তু দিস আর অল দ্য কনসিকুয়েন্স অফ হাইজেনবার্গ আনসারটেনিটি প্রিন্সিপাল। আচ্ছা আরেকটা হচ্ছে হাইজেনবার্গ আনসারটেনিটি প্রিন্সিপালের আরেকটা পার্ট বলতে হতো, হ্যাঁ সেটা আমি মানে মিস করে গেছি, সেটা হচ্ছে এনার্জি টাইম আনসারটেনিটি রিলেশন। মানে যেমন আমরা এতক্ষণ যেটা পড়ে আসলাম জেনারেলাইজ হাইজেনবার্গ আনসারটেনিটি প্রিন্সিপাল বা যা কিছু, সেগুলো হচ্ছে পজিশন মোমেন্টাম আনসারটেনিটি রিলেশন, মানে পজিশন মোমেন্টাম আনসারটেনিটি রিলেশন। হ্যাঁ দেয়ার ইজ অ্যানাদার আনসারটেনিটি রিলেশন যেটাকে বলা হয় এনার্জি টাইম আনসারটেনিটি রিলেশন। এনার্জি টাইম আনসারটেনিটি রিলেশনটা কি বলে, সেটা হচ্ছে সিমিলার দেখতে, ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 এটা হয়, এটাকে এনার্জি টাইম আনসারটেনিটি রিলেশন বলে। কিন্তু এই ডেল্টা ইটা এখানে এটা হচ্ছে আনসার্টেনিটি ইন এনার্জি, একদমই ঠিক আছে, মানে এটা এনার্জিটাকে যেভাবে পজিশনটাকে মাপতে গিয়ে আনসার্টেনিটি ইন পজিশন পেয়েছিলে, মানে বারবার ভুল হচ্ছিল, সেখান থেকে আনসার্টেনিটি ইন পজিশন পাচ্ছিলে, মানে কিছুটা গন্ডগোল হচ্ছে, মানে দেয়ার ইজ অলওয়েজ আ রেঞ্জ ইন মানে ভুল ইন মেজারিং দ্য পজিশন। একই রকম ভাবে মোমেন্টামের ক্ষেত্রে এনার্জিটাও তাই, মানে এনার্জিটা মাপতে গিয়ে ভুল হচ্ছে, সেখান থেকেই আনসার্টেনিটি ইন এনার্জিটা এসেছে। বাট এই ডেল্টা টি যেটা সেটা কিন্তু এক্স্যাক্টলি সেরকম কনসেপ্ট থেকে আসেনি, মানে এনার্জি হচ্ছে একটা ক্লাসিক্যাল অবজারভেবল, সেই জন্য তার সেটা মাপতে গিয়ে ভুল হচ্ছে, সেখান থেকে আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ এনার্জি আসে। বাট টাইম যেটা টি যেটা টাইম ইজ নট আ ক্লাসিক্যাল অবজারভেবল, টাইম ইজ নট এ ক্লাসিক্যাল অবজারভেবল, সেই জন্য আনসার্টেনিটি ইন টাইম বলে কিছু হয় না। মানে এইটা যেটা বলতে চাইছে, মানে এখানে আনসার্টেনিটি ইন টাইম লেখা আছে বাট অ্যাকচুয়ালি এখানে যেটা ডেল্টা টি মানে এটা হচ্ছে গিয়ে দ্য অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকেল ইন দ্য এক্সাইটেড স্টেট। মানে কি, মানে এনার্জি টাইম মানে কি, মানে ধরো তুমি একটা পার্টিকেলের ওপর লাইট ফেলেছো, পার্টিকেলটা এক্সাইটেড হবে, এক্সাইটেড হয়ে কোনো একটা স্টেটে গেল, কোনো একটা কোয়ান্টাম স্টেটে গেল, সেটা যে কোনো কোয়ান্টাম স্টেট হতে পারে, মানে যে কোনো মোশন হতে পারে। তুমি একটা পার্টিকেলের ওপর লাইট দিয়েছো, তারপরে সেই পার্টিকেলটা এক্সাইটেড হবে, বা পার্টিকেলের ওপর এনার্জি দিয়েছো, সেই পার্টিকেলটা এক্সাইটেড হয়ে কোনো একটা কোয়ান্টাম স্টেটে গেল বা কোনো একটা এনার্জি লেভেলে গেল। তাহলে সেই এনার্জি লেভেলে ও কতটা টাইম আর কি স্পেন্ড করছে তার অ্যাভারেজ,
সেইটা হচ্ছে ডেল্টা টি। মানে কোনো একটা এনার্জি লেভেলে গেল মানে এক্সাইটেড হলো, মানে এখন পার্টিকেলটা এক্সাইটেড, তার মধ্যে এখন অনেক বেশি এনার্জি আছে। এবার কেমিস্ট্রির ধর্ম অনুযায়ী আমরা কি জানি, ওটা সবসময় লোয়েস্ট এনার্জিতে আসতে চাইবে। তার মানে ও এক্সাইটেড হয়েছে করে এখন যথেষ্ট এনার্জি নিয়ে বসে আছে, কিন্তু চেষ্টা করছে আস্তে আস্তে এনার্জিটা লুজ করে আবার আগের জায়গায় ফিরে আসার জন্য। তাহলে এই পুরো প্রসেসটার জন্য যতটা টাইম ওই হায়ার এক্সাইটেড স্টেট হতে পারে বা হায়ার এনার্জি লেভেল বা হায়ার কোয়ান্টাম স্টেটে স্পেন্ড করছে, তার যে অ্যাভারেজ টাইম, যেটাকে বলা হয় অ্যাভারেজ লাইফ টাইম, সেইটা হচ্ছে এই ডেল্টা টি। ঠিক আছে? কারণ টাইম ইজ নট এ ক্লাসিক্যাল অবজারভেবল। সেই জন্য যদি ক্লাসিক্যাল অবজারভেবল না হয়, তাহলে কিন্তু মানে দেখো, আমি যখন পড়ে ক্যানোনিক্যাল কনজুগেট বা কনজুগেট পেয়ার এইগুলো নিয়ে, যখন ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার নিয়ে কথা বলেছি, তখন এক্স এর সাথে পি এক্স বলেছি, ওয়াই এর সাথে পি ওয়াই বলেছি, জেড এর সাথে পি জেড বলেছি, কিন্তু ওখানে কিন্তু বলিনি যে এনার্জি যদি মানে আমার হচ্ছে গিয়ে এনার্জি যদি একটা মানে একটা অবজারভেবল হয়, তাহলে তার করসপন্ডিং ক্যানোনিক্যাল পেয়ার কিন্তু টাইম হবে না। এনার্জির করসপন্ডিং ক্যানোনিক্যাল পেয়ার কিন্তু টাইম নয়, বা এনার্জি এবং টাইম কিন্তু কখনোই ক্যানোনিক্যাল কনজুগেট নয়। এটা একটা আলাদা করে আনসার্টেনিটি রিলেশন দেখায়, যেখানে ওই টি যেটা সেইটা টাইম অবশ্যই, বাট দিস ইজ নট দ্য আনসার্টেনিটি ইন মেজারমেন্ট অফ টাইম, দ্যাট ইজ দ্য অ্যাভারেজ লাইফ টাইম অফ দ্য পার্টিকেল স্পেন্ডিং ইন দ্য এক্সাইটেড স্টেট, মানে এক্সাইটেড কোয়ান্টাম স্টেট, অ্যাভারেজ লাইফ টাইম। ঠিক আছে? কারণ টাইম ইজ নট এ ক্লাসিক্যাল অবজারভেবল। ঠিক আছে? তো সেই জন্য তাহলে সেটাই এখানে লেখা আছে, বাট উই ক্যানট রাইট ডেল্টা টি, আর সেই জন্যই ডেল্টা টি এর কিন্তু এরকম ভাবে আমরা লিখতে পারি না। ডেল্টা টি ইজ দ্য অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট, যেটাকে ওই টাউ দিয়ে দেখানো হয়। তাহলে এইটা একটা, এবং এখান থেকে একটা কনসিকোয়েন্স অফ আর কি হাইজেনবার্গ আনসার্টেনিটি মানে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল পাওয়া যায়, যেটা হচ্ছে বেসিক্যালি বর্ডেনিং অফ স্পেকট্রা। যে স্পেকট্রাল বর্ডেনিং যেটা হয়, মানে দাঁড়াও দাঁড়াও আমাকে ওটা খুঁজে বার করতে দাও, তোমাদের তো এখনো অনেকটা সময় আছে। এইটা বলা হয়ে গেলে একদম পুরোপুরি কমপ্লিট হবে আর কি, তাহলে মানে সুবিধা হবে। মানে যদিও এইটা জাস্ট মুখে বর্ডেনিং অফ স্পেকটা বলে দেওয়াটাই যথেষ্ট, বাট তাও দেখিয়ে দিই, জাস্ট 1-2 মিনিটের ব্যাপার। আসলে প্রবলেমটা হয়ে গেছে আজকে আমার কাছে বোর্ডটাও নেই, নাহলে আমি হাতে লিখেই দেখিয়ে দিতাম, এত কিছু জান দরকার ছিল না। এখানে নেই। একটুখানি দাঁড়াও, জাস্ট আর একটা দেখবো, যদি হয় ভালো, নাহলে ঠিক আছে, এটা দেখাতেই হবে এমন কিছু না। আহা, এত স্লো। এখানেও নেই। ঠিক আছে, আমি দাঁড়াও, আমাকে জাস্ট একটুখানি টাইম দাও, আমি এক্ষুনি দেখি, আমার কাছে আছে অন্য জায়গায়। হুম। হ্যাঁ,
এইখানে। আচ্ছা দেখো, এনার্জি টাইম এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালের যে ব্যাপারটা যেটা বলছিলাম, আনসার্টেনিটি মানে ব্রডেনিং, হ্যাঁ যেটা বলছিলাম যে ব্রডেনিং অফ এ স্পেক্ট্রাম, ব্রডেনিং অফ এ স্পেক্ট্রাম বিভিন্ন কারণে হয়। প্রেশার ব্রডেনিং, কলিশনাল ব্রডেনিং, ডপলার ব্রডেনিং, অনেক রকম হয়। আর একটা হয় হচ্ছে আনসার্টেনিটি, মানে আনসার্টেনিটি ব্রডেনিং একটা হয় এটা, হ্যাঁ মানে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য একটা ব্রডেনিং হয়। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হচ্ছে এনার্জি স্টেট, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন বলছি যে একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে ট্রানজিশনটা হচ্ছে, এটা বলছি যদি এই এনার্জি লেভেলটা জাস্ট একদম প্রিসাইজ এনার্জি লেভেল হতো, একদম প্রিসাইজ, মানে এই যেটা বলছি এই স্টেটটাই যে মোটা করে দেখানো হয়েছে না, এই মোটা করে দেখানোর বদলে যদি জাস্ট একটা লাইন হতো এবং ওপরের যে স্টেটটা যদি একটা লাইন হতো, তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনে ট্রানজিশনটা হচ্ছে, তার জন্য একটাই তুমি স্পেক্ট্রাল লাইন পেতে, ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে এই যে এনার্জি লেভেল দে আর নট প্রিসাইজ, যে কারণেই তো বলছি যে আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ এনার্জি আছে, ডেল্টা ই, দেয়ার ইজ অলওয়েজ আ ডেল্টা ই। সেই জন্য এই এনার্জি লেভেলগুলো আর নট আ সিঙ্গেল লাইন, তাদের সাথে একটা ব্রডেনিং আছে, সেই জন্যই দেখো মোটা করে দেখানো হয়েছে। তার মানে এই যে এনার্জি ট্রানজিশনটা হচ্ছে সেটা হতে পারে এই ব্রডেনিং এরই কোনো একটা জায়গা থেকে উপরের এনার্জির কোনো একটা জায়গায় হচ্ছে, তার মানে ট্রানজিশনটাও ইজ নট আ প্রিসাইজ, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে সেই জন্য এই যে আমি যে নিউ যেটা যেটা আমার হওয়া উচিত ডেল্টা ই বাই এইচ, ডেল্টা ইটা হচ্ছে ই এন মাইনাস ই এম বাই এইচ, সেই ই এনটা হচ্ছে যদি আমার একটা লাইন হতো তাহলে ই এন জিরো প্লাস মাইনাস এইচ বাই এইট পাই টাউ এন, এইট পাই টাউ এনটা কোথা থেকে আসছে, মানে প্লাস মাইনাস কেন, মানে আমি বলছি যদি একটা লাইন হতো তাহলে তার এনার্জি হতো ই এন জিরো। এবার এখন সেটা একটা লাইন না, সেটা তার থেকে বেশিও হতে পারে, তার থেকে কমও হতে পারে। কতটা বেশি কতটা কম হবে, ডেল্টা ই পরিমাণ বেশি বা ডেল্টা ই পরিমাণ কম হবে। ডেল্টা ইটা কত, সেটা আসছে ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে, কারণ আমরা জানি ডেল্টা ই ডেল্টা টি হচ্ছে এইচ ক্রস বাই টু, তাহলে ডেল্টা ইটা মিনিমাম ডেল্টা ই যেটা হবে সেটা এইচ বাই এইট পাই, এইচ বাই হ্যাঁ 4 পাই ইন্টু টাউ, এই মানে ইন্টু ডেল্টা টি তো বললাম অ্যাভারেজ লাইফ টাইম টাউ, তাহলে এইচ বাই 4 পাই ইন্টু টাউ এটা হতে পারে মিনিমাম ডেল্টা ই যেটা হবে। তার মানে আমার কি হচ্ছে, তাহলে আমার এখানে কি হবে, তাহলে ই এন জিরো প্লাস মাইনাস এই এইচ বাই 8 পাই ইন্টু টাউ এটা হতে পারে, মানে এইচ ক্রস বাই টু, তো তাহলে সেখান থেকে এই মানে এটা কিরকম হবে, এটা হবে হচ্ছে এই মানে এই এইচ বাই 8 পাই ইন্টু টাউ, এটা হবে মানে এইচ ক্রস বাই টু আছে, তো মানে এখানে তো একটা ওই মানে 2 গুণ আছে, মানে এইচ ক্রস বাই টু, এইচ মানেই হচ্ছে এইচ বাই 2 পাই, তাহলে এরপরে আর একটা 2 আছে, মানে এই যে এখানে যেটা আসলো এই 4 এর সাথে আর একটা 2 আছে, তাহলে সেই জন্য এই যে 8 পাই টাউ এন হয়ে গেল। এবার সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে সেটা করে প্লাস মাইনাস এইচ বাই 8 পাই টাউ এন হয়ে গেল। একই রকম ভাবে এই নিচের লেভেলের যে এনার্জি সেটাও ওই মানে যদি একটা লাইন হতো তাহলে তার এনার্জি ই এম জিরো আর প্লাস মাইনাস এইচ বাই 8 পাই টাউ এম হবে, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। তাহলে যদি একটা করে লাইন অফ এনার্জি হতো তাহলে ইএন জিরো আর ইএম জিরো হতো, কিন্তু তাই এনার্জি লেভেলস আর নট প্রিসাইজ, সেখানেই একটা ব্রডেনিং আছে, সেই ব্রডেনিংটা ধরে এনার্জি লেভেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরকম। তাহলে এবার এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা ইএন জিরো মাইনাস ইএম জিরো বাই এইচ আসলো, প্লাস মাইনাস এই বাকি পার্টটা রয়ে গেল। এই ইএন জিরো মাইনাস ইএম জিরো বাই এইচ এইটা হচ্ছে গিয়ে যদি একটা করে লাইন হতো তার জন্য যে স্পেক্ট্রামটা পাওয়া উচিত সেই ফ্রিকোয়েন্সি নিউ জিরো, প্লাস মাইনাস 1/8 পাই ইন্টু এটা হয়ে গেল এটা। তাহলে আগে তাহলে 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 যেহেতু এনার্জি লেভেলগুলো প্রিসাইজ নয়, সেখানে একটা ব্রডেনিং আছে, তার জন্য ফ্রিকোয়েন্সিটা কিন্তু এখন এরকম একটা ব্রডেন্ড ফ্রিকোয়েন্সি হয়ে গেল। তাহলে ব্রডেন্ড ফ্রিকোয়েন্সি যদি হয়, এই যে মানে এখানে ছবিটা দেওয়া নেই, হ্যাঁ যদি একটা ব্রডেন্ড ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে তার যে উইথটা যেটা হবে, মানে তার উইথটা যদি যেটা হবে মানে তাহলে সেই উইথটা কত, সেই উইথটা অ্যাকচুয়ালি 2 অফ দিস হবে, তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে যে 1/4 পাই ইন্টু দিস,
তাহলে দেখো এটা আলটিমেটলি যেটা দেখা গেল ডেল্টা নিউ মানে উইথ মানে হচ্ছে যে নিউটা হওয়া উচিত ছিল আর যে নিউটা হলো তাদের যে ডিফারেন্স ডেল্টা নিউ মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা যেটা সেটাই অফ দ্য অর্ডার অফ 1/4 পাই ইন্টু 1/τ n মাইনাস 1/τ m হয়। তার মানে ইজ প্রপোর্শনাল টু 1/4 পাই ইন্টু টাউ এন হচ্ছে। তার মানে অ্যাভারেজ লাইফ টাইম যেটা মানে ডেল্টা টি যেটাকে আমি অ্যাভারেজ লাইফ টাইম বলেছিলাম সেটা যত বেশি হবে তার স্পেকট্রাল উইথটা তত কম হবে। ঠিক আছে, তাহলে ইফ ইউ কনসিডার দ্য ট্রানজিশন ফ্রম এ গ্রাউন্ড স্টেট, এবার গ্রাউন্ড স্টেট যেহেতু সবসময় হাইলি পপুলেটেড হয় সেই জন্য তার অ্যাভারেজ লাইফ টাইম সবসময় টেন্স টু ইনফিনিটি হয়, সবসময় বেশি হয়। তাহলে তাহলে গ্রাউন্ড স্টেটের পপুলেশন যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে উইথ অফ দ্য স্পেকট্রাল লাইন ডেল্টা নিউ ইজ প্রপোর্শনাল টু ইকুয়াল টু 1/4 পাই τ n। ইট ইজ ক্লিয়ার দ্যাট শর্টার দ্য অ্যাভারেজ লাইফ টাইম অফ অ্যান এক্সাইটেড স্টেট ব্রডার ইজ দ্য স্পেকট্রাল লাইন। মানে এক্সাইটেড স্টেটের লাইফ টাইম যত কম হবে তার স্পেকট্রাটা তত বেশি ব্রড হয়ে যাবে। তাহলে এটাও হচ্ছে আর একটা আদার মানে এটা একটু এইটা নিয়ে আরো পরে অনেক কথাবার্তা বলা হবে, সেই জন্য এইটা যে বেশি ডিটেলে মানে বলতে হতো সেরকম ব্যাপার নয়, কিন্তু জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য এটা বলে দিলাম যে মানে মেন তো আমাদের হচ্ছে এনার্জি মানে পজিশন মোমেন্টাম যে আনসার্টেনিটি রিলেশন সেগুলোই আসল, এবং তার যে কনসিকুয়েন্স যে তিনটে কনসিকুয়েন্স বলা হলো যে কনসেপ্ট অফ রেস, কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি এবং হচ্ছে ইলেকট্রন ক্যানট স্টে উইদিন দ্য নিউক্লিয়াস বা ইলেকট্রন ক্যান স্টে উইদিন দ্য অ্যাটম বা প্রোটন অ্যান্ড নিউট্রন ক্যান স্টে উইদিন দ্য নিউক্লিয়াস, এই সমস্ত কথাবার্তাগুলো বলা হলো। তার সাথে দেয়ার ইজ অ্যান আনাদার আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটাকে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে, কিন্তু এখানে মানে টাইমটা কিন্তু ইজ নট আ প্রপার আনসার্টেনিটি ইন টাইম, ইজ মানে ওটা ইজ নট আ ক্লাসিক্যাল অবজারভেবল, সেই জন্য ওইটা ভীষণ ইম্পর্টেন্ট ওই কনসেপ্টটা, সেইটা একটু বলে দেওয়া হলো। এবং ফর দ্য কমপ্লিটনেসের জন্য এইটা বলা হলো যে হ্যাঁ এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালেরও একটা কনসেপ্ট আছে, একটা কনসিকুয়েন্স আছে যেটাকে বলা হয় ব্রডেনিং অফ স্পেকট্রা। এই যে মানে এইরকম একটা ব্যাপার আর কি, মানে তোমার যদি তোমার হয়তো এরকম একটা লাইন পাওয়া উচিত ছিল, এরকম একটা লাইন পাওয়ার বদলে তুমি একটা উইথ অফ দ্য স্পেকট্রা পাচ্ছ, মানে একটা ব্রডেন্ড স্পেকট্রা পাচ্ছ। তাহলে সেই ব্রডেন্ড স্পেকট্রার উইথ যেটা এই মাঝখানের এই লাইনটা এটাকে বলে উইথ, সেইটা হচ্ছে ওই অফ দ্য অর্ডার অফ ওরকম হয়। মানে তুমি যেটা পেয়েছিলে তুমি হচ্ছে নিউ জিরো এইটা প্লাস এইটা এবং নিউ জিরো মাইনাস এইটা এরকম হয়তো কিছু পেতে পেলে, প্লাসের দিকে কিছুটা মাইনাসের দিকে ইকুয়াল পরিমাণ পেয়ে গেছিলে, তাহলে দুদিকে যেহেতু ইকুয়াল পরিমাণ পেয়েছিলে তাহলে টোটাল উইথটা কত হবে 2 ইন্টু অফ দ্যাট, সেই জন্য ওটা একটা 2 গুণ হয়ে গিয়ে 1/4 পাই ইন্টু তোমার হচ্ছে 1/τ n মাইনাস 1/τ n ওরকম একটা কিছু এসেছিল, এবং তারপরে পরপর দেখালাম। এইটা হচ্ছে তাহলে ব্রডেনিং অফ স্পেকট্রা ইজ অলসো ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল হুইচ ইজ দ্য এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেখানে টাইমটা কিন্তু ইজ নট এক্স্যাক্টলি দ্য আনসার্টেনিটি ইন টাইম, দিস ইজ দ্য অ্যাভারেজ লাইফ টাইম অফ এনি of the particle in any quantum state, in that particular quantum state। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, এই যে এখানে সব করা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আজকের ক্লাস ধরো অনেকগুলো এক জায়গায় নিয়ে পরপর বললাম, বলো বুঝতে পেরেছো কিনা। এগুলো সব এক জায়গায় করে আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। বলো কোথাও কোনো অসুবিধা আছে কিনা, আজকের পুরো ক্লাসটা বুঝেছো কিনা বলো। বুঝতে পেরেছো তো, অসুবিধা হয়নি তো? কথা বলছো না কেন কেউ? বোঝা গেছে। ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আমি এগুলো সব একসাথে করে পরপর করে যেভাবে বলেছি সেভাবে করে নিয়ে পাঠিয়ে দেবো। একটুখানি অসম হতে পারে, মানে বিভিন্ন জায়গার পিপিটি আসবে, বাট দেখো আজকে মুখে বলে দিলাম বলে পুরোটা শেষ হলো, নইলে এটাই 2টো ক্লাস ধরে করতে হতো, অনেকটা সময় লাগতো আর কি, অনেক কিছু লেখালেখির ব্যাপার থাকে এটাতে। যাই হোক, ঠিক আছে, তাহলে নেক্সট দিন স্যার পড়াবে। ঠিক আছে, রাখছি তাহলে।